রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা অ্যাকচুয়ালি সোলার সেলের কিছু ডিজাইন নিয়ে ডিসকাস করব। মানে হচ্ছে যে আমরা তার তিন বেসিক পিএন জাংশন পড়ছি। তারপর জেনারেশনে কারেন্ট কিভাবে ফ্লো করে বা কারেন্টের কিছু ডিটেল দেখছি। যাই হোক, ওগুলো যদিও সোলার সেল ছিল, কিন্তু আজকে আমরা মোর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখবো যে সোলার সেলের ডিজাইন গুলো কিভাবে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আপনাদের আজকে ইন্টারেস্টিং মনে হতে পারে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসলে সোলার সেলে যেটা চাই সেটা হচ্ছে কি, আমরা চাই যেন অপটিক্যাল অ্যাবজর্পশনটা ভালো। ঠিক আছে, কারণ আমরা জানি যে সোলার স্পেকট্রাম যদি আমি অ্যাবজর্ব করতে নাই পারি, তাহলে সেটা থেকে তো আমি আসলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতে পারবো না বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবো না। তো আমাদের ইনপুট সোর্সটা আছে যেটা হচ্ছে সোলার স্পেকট্রাম, সেটাকে আমার অপটিক্যাল অ্যাবজর্পশনটা ভালো হতে হবে। তো এটা অপটিক্যাল অ্যাবজর্পশন ভালো হওয়ার ওইটা হচ্ছে যে আমরা জানি যে একটা ম্যাটেরিয়ালের কি থাকে, অ্যাবজর্পটিভিটি বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আমরা দেখছিলাম। এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা আমরা এভাবে প্লট করছিলাম বিভিন্ন ধরেন, সে ফর এক্সাম্পল এরকম একটা প্লট দেখছিলাম। এটা হচ্ছে এদিকে ওয়েভলেন্থ আর এদিকে হচ্ছে আলফা। এটা পার সেন্টিমিটার ছিল এরকম একটা। তো আলফার ভ্যালুটা হচ্ছে আসলে আলফাটা কি ডিপেন্ড করে, আলফাটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের যে অ্যাবজর্পশনটা হয়, এটা রিলেশনটা এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা এক্স এর মতো। কারণ এক্স যখন 1/আলফা হবে, তখন আমার এই অ্যাবজর্পশনটা মানে এই যে স্পেকট্রামটা আমি দেখতেছি যে স্পেসিফিক ওয়েভ লেন্থে, সেটা আসলে কি হয়ে যাবে 1/e, মানে 1/a e⁻1। আচ্ছা, যাই হোক, এটা তাহলে সম্ভবত কত, 60, মানে এটার ভ্যালুটা সম্ভবত কত, e⁻1/2.32 এরকম একটা কিছু আসবে, মানে একটা সার্টেন ভ্যালু, একটা পার্সেন্টেজ এটা নেমে আসবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার এই যে আলফাটা, এটা হচ্ছে আমার অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট, আর এই যে এক্স এন প্লাস এক্স পিটা কি, এটা হচ্ছে আমার সেলের লেন্থটা। ঠিক আছে, তো এই অপটিক্যাল অ্যাবজর্পশন লেন্থ, অপটিক্যাল ডেপথ যেটাকে বলা হচ্ছে এখানে সেলের, এটার জন্য আমার কি হয়, হ্যাঁ, শুড বি হাই ফর এনার্জিস ই অ্যাবভ দ্য ব্যান্ড। তার মানে আমার যে ব্যান্ড গ্যাপের উপর থেকে যে এনার্জি থেকে আমার অ্যাবজর্পশনটা হবে বা ইলেকট্রন হোল জেনারেশন হবে, সেটা অবশ্যই কি হতে হবে, হাই হতে হবে। ঠিক আছে, এই অপটিক্যাল ডেপথটা। আর একটা হচ্ছে যে রিফ্লেক্টিভিটি অফ দ্য সারফেস, এটা অবশ্যই স্মল হতে হবে, কারণ যদি রিফ্লেক্ট করে ফেলে লাইট, তাহলে তো আসলে আমি কিছু পাবো না। আচ্ছা, আরেকটা যেটা, এটা হলো অপটিক্যাল অ্যাবজর্পশন। আরেকটা হচ্ছে গুড চার্জ সেপারেশন। চার্জ সেপারেশন বলতে আমরা যেটা বুঝাচ্ছিলাম, যে আমরা বলছিলাম যে এই ইলেকট্রন হোল পেয়ার গুলা দুইটা ওয়েতে মানে ট্রান্সপোর্ট হতে পারে। একটা হচ্ছে রিফিউশন, যেটা হচ্ছে নিউট্রাল রিজনে হবে, এন রিজন বা পি রিজন। আরেকটা হচ্ছে ড্রিফট। ড্রিফটটা হচ্ছে আমাদের বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকে, স্পেস চার্জ রিজনে হবে। ঠিক আছে, তো আমাদের এই চার্জ সেপারেশনের জন্য যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমাদের বিল্ট ইন যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই বায়াস এর ভ্যালুটা, এটাকে আমরা লার্জ করতে পারি। তো এটাকে লার্জ করার ওয়ে হচ্ছে হাই ডোপিং করা। হ্যাঁ, হাই ডোপিং গ্রেডিয়েন্ট করা অ্যাক্রস জাংশন। আবার এটা ডোপিং গ্রেডিয়েন্ট, আবার ডোপিং বেশি করলে আবার সমস্যা আছে, এটা আমরা পরে দেখবো। আর চার্জ রিকম্বিনেশন ইন দ্য জাংশনিজম শুড বি অ্যাজ লো অ্যাজ পসিবল। তার মানে আমরা বলছিলাম যে আসলে একটা ম্যাটেরিয়াল, আমি যদি একটা টিপিক্যাল সোলার সেলের স্ট্রাকচার দেখি এরকম, সো আমার এই রিজনটাতে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড থাকে, সেদিক থেকে ডিফিউজ হয়ে আসবে ইলেকট্রন, এদিক থেকে ডিফিউজ হয়ে আসবে হোল। তো তারা এদিক থেকে সুইপ হয়ে এদিকে ম্যাজরিটি ক্যারিয়ার হিসেবে চলে যাবে, এদিক থেকে এরা সুইপ হয়ে এদিকে ম্যাজরিটি ক্যারিয়ার চলে যাবে। তো এই যে তাদের সুইপিং প্রসেসটা, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের থ্রুতেই হচ্ছে। তো আমরা চেষ্টা করব যেন এই রিজনটাতে যখন তারা সুইপ হয়ে যাবে, এখানে যেন কোনো ক্যারিয়ার লস না হয়। ঠিক আছে, তো এইখানে ক্যারিয়ার লসটাও কমাতে হবে। ঠিক আছে, সো এটা গেল একটা ওয়ে, যে আমাদের চার্জ কম্বিনেশন ইন দ্য জাংশন রিজন শুড বি অ্যাজ লো অ্যাজ পসিবল। আচ্ছা, তার মানে জাংশনটাকে যেটা করতে হবে, শুড বি লোকেটেড ক্লোজ টু দ্য সারফেস। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে জাংশনটা আমরা একটু পরে দেখবো যে কেন এটা নর্মালি যেটা হচ্ছে যে আমাদের যে সারফেস থেকে আমরা ফ্রন্ট সারফেস বা যে সারফেস দিয়ে লাইটটা ঢুকতেছে, আমরা সেটাকে কি করবো, ওটা কাছাকাছি রাখবো। কাছাকাছি কেন রাখতে হবে আমরা কিছুক্ষণ পরেই দেখবো, যে এফেক্টিভ চার্জ সেপারেশনের জন্য, হ্যাঁ, ওভার রেঞ্জ অফ ওয়েভলেন্থ। তারপর যেটা হচ্ছে যে এফিশিয়েন্ট মাইনরিটি ক্যারিয়ার ট্রান্সপোর্টের জন্য, যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ট্রান্সপোর্ট, তো বললাম যে এটা তো গেলো চার্জ সেপারেশনের জন্য। আর মাইনরিটি ক্যারিয়ার গুলো যেগুলো ডিফিউশন হবে, যেমন নিউট্রাল রিজনে, সেখানে অবশ্যই তাদের এফিশিয়েন্ট ট্রান্সপোর্টের জন্য আমাদের কি করতে হবে, তাদের লাইফ টাইম বাড়াতে হবে বা লাইফ টাইমটা লং রাখতে হবে, যেন তারা ওই ডিফিউজ করে ওই ইয়েতে আসতে পারে, ইলেকট্রিক ফিল্ডের রিজনে আসতে পারে। অবশ্যই তাদের তাহলে লাইফ টাইম বেশি হতে হবে, এবং তাদের ডিফিউশন লেন্থটা শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল।
এবং আরেকটা জিনিস যেটাকে মিনিমাইজ করতে হবে, এটা হচ্ছে সারফেস রিকম্বিনেশনটা কমাতে হবে। সারফেস রিকম্বিনেশন ভেলোসিটিটা এজ এ মেজার অফ সারফেস রিকম্বিনেশন, তাহলে আমাদের যেন আমাদের কি হয় কি না হয়, যে এখান থেকে যে ইলেকট্রন হোল পেয়ার গুলো জেনারেট হবে, তারা যেন এইদিকে জেনারেট হওয়ার পরে যেন তারা এখানে রিকম্বাইন না হয়, এখানে রিকম্বাইন না হয়। ঠিক আছে? কারণ এটা যদি রিকম্বাইন হয় তাহলে তো এই ক্রিয়াটা এখানে জেনারেট হলো ঠিকই, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, এটা লস হয়ে যাবে। ঠিক আছে? এটা আচ্ছা, সারফেস রিকম্বিনেশন কমাতে হবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এটাতে গেল ম্যাগনেটিক এরিয়ার ক্ষেত্রে, এখন আমরা বলছিলাম যে এরা যখন ড্রিফট ড্রিফট হয়ে যাবে বা সেপারেট হয়ে যাবে, তারপরে তারা কিন্তু তাদের করেসপন্ডিং মেজরিটিক এরিয়া রিজনে চলে আসছে। ঠিক আছে? তার মানে এনটা যখন ডিফিউজ করে স্পেস চার্জের ভিতর দিয়ে সুইপ হয়ে সে যখন এই সাইডে চলে আসতেছে, পি থেকে এন রিজনে চলে আসতেছে, তখন সে এখানে কি মেজরিটিক এরিয়া। তো মেজরিটিক এরিয়ার হলে তাদের এখানে তাদের কি করতে হবে, তাদেরকে তাদের পটেনশিয়াল ড্রপ যেন না হয়। তার মানে কি করতে হবে, তাদের ভোল্টেজ ড্রপটা কমাতে হবে। ঠিক আছে? এটা কিভাবে করা যায়, তাহলে শিট রেজিস্ট্যান্সটা কমাতে হবে। শিট রেজিস্ট্যান্স মিনস যেটা হচ্ছে যে আমার সিরিজ রেজিস্ট্যান্স। ঠিক আছে? তার মানে এই যে মেজরিটিক এরিয়া ট্রান্সপোর্টের জন্য আমাদেরকে তার সিরিজ রেজিস্ট্যান্স এবং শান্ট রেজিস্ট্যান্স যদি থাকে কখনো, যেটা হচ্ছে আমি বলছিলাম প্রথম দিন, যে গ্রেন বাউন্ডারি থ্রুতে শান্ট রেজিস্ট্যান্স আসতে পারে, তো এগুলাকে আমার কি করতে হবে, অ্যাজ স্মল অ্যাজ পসিবল করতে হবে। ঠিক আছে? মানে আর শানটা হবে অ্যাজ হাই অ্যাজ পসিবল, যাতে করে কোনো লিকেজ কারেন্ট না যায় এটার ভিতর দিয়ে। এটা আর ব্যান্ড গ্যাপটা তো অবশ্যই আমাকে এমন ভাবে রাখতে হবে যেন অপটিমাল স্পেকট্রাম, মানে এটার অপটিমাম একটা ভ্যালু থাকবে, যেটা ইন্টেন্ডেড সোলার স্পেকট্রামের জন্য, যেটা আমরা ডিটেল ব্যালেন্স লিমিট থেকে দেখছিলাম যে 1.5 এর জন্য আমাদের অ্যারাউন্ড 1.4, AM 1.5 স্পেকট্রামের জন্য আমরা দেখছিলাম যে অ্যারাউন্ড 1.4 ইলেকট্রন ভোল্ট, এরকম একটা ছিল। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস। আচ্ছা, তারপরে আরো কিছু জেনারেল ডিজাইন ফিচার আছে, যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে the thickness should exceed the absorption length for light efficient light absorption। আচ্ছা, থিকনেস তো অবশ্যই আমার এখানে কি করতে হবে, অবশ্যই অ্যাবজর্পশন লেন্থ বলতে যেটা আমি বুঝালাম যে ওই যে 1/α, সেটা হচ্ছে অ্যাবজর্পশন লেন্থ। তাহলে এই থিকনেসটা অবশ্যই অ্যাবজর্পশন লেন্থটাকে এক্সিড করতে হবে, কারণ তা না হলে তো অ্যাবজর্পশন হবে না। আচ্ছা, একটা যেটা করতে হবে যে জাংশন শুড বি শ্যালো কম্পেয়ার টু বোথ দ্য ডিফিউশন লেন্থ ইন দ্য ইমিটার এন্ড দ্য অ্যাবজর্পশন লেন্থ। আচ্ছা, এটার কারণটা কি, তা না হলে এখানে কি হবে, একটা ডেড লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ডেড লেয়ার কি, এটা এক্সপ্লেনেশনটা আমি একটু দিই। যে জাংশনটা নর্মালি আমরা যেটা করি, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, নর্মালি যে এই যে আমাদের এখানে আমরা জানি যে ইউজুয়ালি কি হয়, ইলেকট্রন এবং হোল, এর ভিতর আমরা জানি যে হোলের মোবিলিটি ইলেকট্রনের চেয়ে কম। ঠিক আছে? তারপর হোলের লাইফ টাইমও কম, মোবিলিটিও কম, সো এটা ডিফিউশন লেন্থও কম। ঠিক আছে? সো এখান থেকে লাইট অ্যাবজর্ব হচ্ছে, এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে। সো এখন কথা হচ্ছে যে আমরা এই যে এখান থেকে নর্মালি যেটা করব সেটা হচ্ছে যে ফ্রন্ট সার্ফেসে আসলে কি হবে, ফ্রন্ট সার্ফেসেই আমার শর্ট ওয়েভলেন্থ গুলা অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ এদের বেশি এরা প্রপাগেট করতে পারবে না বা পেনিট্রেট করতে পারবে। তো এখানে আমার এই যে ইলেকট্রন হোল পেয়ার গুলো জেনারেট হচ্ছে, তাদেরকে আমার সেপারেট করতে হবে। হ্যাঁ, এখান থেকে ইলেকট্রন হবে, এদিক থেকে ইলেকট্রন হোল পেয়ার হলে এদিকে হোল হবে। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আমি এখান থেকে যে তাদেরকে সেপারেট করবো, এখন এই যে হোলের যে লাইফ টাইমটা একটা কম, হোল তো বেশি একটা যেতে পারে না। ঠিক আছে? তার আগে সেটি কম্বাইন হয়ে যায়, তো তাকে আমাকে কি করতে হবে তাহলে, এই হোলটাকে আমার এমন একটা ডিস্টেন্সে রাখতে হবে, তাহলে এই এই যে জাংশনটা, মানে সরি, এই জাংশন বলতে আমি যেটা কথা বলতেছি, এই যে পিএন, যে স্পেকচার রিজনটা, এটাকে আমার এই ইমিটারের বা এই যে প্রথম যে এটা এটা নর্মালি হয় এন লেয়ার। এন লেয়ারটা হয় কারণ যেহেতু হোলের আমার ইয়েটা কম, ডিফিউশন ডিফিউশন লেন্থটা কম, সো হোলকে আমি ইজিলি কালেক্ট করতে পারবো না। তো এটাকে প্রথম হচ্ছে এন লেয়ারটাকে আমার শ্যালো রাখতে হবে, মানে এন লেয়ারটা হচ্ছে আমার থিকনেসটা কম রাখতে হবে যেন হোলটাকে বেশি দূর যেতে না হয়। আরেকটা যেটা হচ্ছে যে আমার এই শ্যালো জাংশন রাখতে হবে। শ্যালো জাংশন রাখার কারণ হচ্ছে এই যে হোলটা জেনারেট হলো, এখন এই হোলটা জেনারেট হওয়ার পরে সে যদি আইদার সার্ফেসে রিকম্বাইন হয়ে যায়, অথবা এখানে পৌঁছানোর আগেই যদি আবার সে রিকম্বাইন হয়ে যায়, তাহলে এটা কি হবে, ডেড লেয়ারের মতো, মানে আসলে এখানে ইলেকট্রন হোল জেনারেট হচ্ছে কিন্তু সেটা এফিসিয়েন্টলি ট্রান্সফার হতে পারছে। ঠিক আছে? তার মানে ওটা কোনো কাজে আসতেছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, শ্যালো জাংশন রাখতে হবে। শ্যালো জাংশন কি করবে, তাহলে আমাদের যে এই যে ফ্রন্ট সার্ফেস বা ইমিটার লেয়ারে যে হোল গুলা জেনারেট হচ্ছে সেগুলোকে ইজিলি কালেক্ট করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বলা হচ্ছে যে ইমিটার শুড বি হেভিলি ডোপ to improve conductivity to the fine metallic contacts on the front of the cell. Heavy emitter doping also allows the base to be lightly doped, which improves collection neutral base region without limiting the availability. আচ্ছা, এটার মানে যেটা বোঝাচ্ছে, এটা যেটা বোঝাচ্ছে যে আসলে আমাদের, আমরা বলছিলাম যে আমাদের ফ্রন্ট সার্ফেসের একটা ট্রেড অফ আছে। একটা ট্রেড অফ হচ্ছে যে আমার ফ্রন্ট সার্ফেস দিয়ে লাইট ঢুকতেছে, তো আমার এখানে লাইটটাকে অপটিমাইজ করতে হবে, বা লাইট যত বেশি অ্যাবজর্পশন করা যায়
সো এখানে বেটার হতো যদি কোনো কন্ট্যাক্টই না থাকতো, কিন্তু সেটা তো আর পসিবল না। তো আমাকে যেটা করতে হবে যে কন্ট্যাক্টটাকে আবার এভাবে কি করতে হবে, গ্রিডের মতো করে অ্যারেঞ্জ করতে হবে যেন লাইটও ঢুকতে পারে, আবার এদিক থেকে ক্যারিয়ার গুলো কালেক্ট হতে পারে। আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে যে এখানে যেহেতু কন্ট্যাক্টটা সব জায়গায় নাই, তো কারেন্ট গুলো কি করবে এখানে, ইলেকট্রন যেদিক দিয়ে আসুক এটা কি করবে, একটা লোকালি কিন্তু একটা জায়গায় কালেক্ট হতে হবে তাকে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে কারেন্ট ক্রাউডিং হবে, ঠিক আছে। বা ইমিটার গুলো ফানেল, মানে ইলেকট্রন গুলো ফানেলিং করবে মানে একটা সার্টেন রিজন। তো এখানে যেটা হচ্ছে যে এই যে তারা যখন এই যে তাদের যে পার্টটা আছে, তাদের ল্যাটারাল পার্ট দিয়ে তাদের ফ্লো করতে হচ্ছে, তার মানে তাদের এই ট্রান্সপোর্ট পার্টটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই ফ্রন্ট কন্ট্যাক্ট। সে ট্রান্সপোর্ট পার্টটা যখন বেড়ে যাচ্ছে তখন তাদের অবশ্যই ভোল্টেজ ড্রপটা বাড়বে, কারণ সে রেজিস্ট্যান্সটা বেশি ফিল করবে। তো এই জন্য আমার ইমিটারের ড্রপিংটা এত মানে হাই রাখা উচিত যেন আমার কি হয়, এই রেজিস্ট্যান্সটা কমে, কন্ডাক্টিভিটিটা বাড়ে, ঠিক আছে, এটা বোঝানো। আচ্ছা, আরেকটা যেটা করা হয় যে রিফ্লেকশন অফ দ্য লাইট শুড বি। আচ্ছা, তাহলে রিফ্লেকশনটা তো আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে যখন লাইট পড়বে তখন সে এখান থেকে আইদার ট্রান্সমিট হবে, অ্যাবজর্ব হবে, অথবা রিফ্লেক্ট হবে। তো এই রিফ্লেকশনটা আমাদের কমাতে হবে, ঠিক আছে। রিফ্লেকশনটা কমানোর জন্য আমরা নর্মালি যেটা করি যে এআর কোটিং দেওয়া হয়, অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া হয়। অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা এমন ভাবে দেওয়া হয় যেন এটা কি হয়, এটা ইউজুয়ালি একটা থিন লেয়ার অফ মেটেরিয়াল। আমরা নেক্সট দিন বা তার পরের দিন লাইট ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, তখন এটা দেখবো আরো ডিটেলসে, যে থিন লেয়ার অফ মেটেরিয়াল যেটা রিফ্লেকটিভ ইন্ডেক্সটা কিরকম হবে, সেমিকন্ডাক্টর এবং এয়ারের মাঝামাঝি, ঠিক আছে, যাতে যাতে করে সে এই লাইটটাকে ইজিলি কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটাও এটা যে এয়ার কোটিং ম্যাটেরিয়াল থিকনেস এবং হচ্ছে গিয়া ম্যাটেরিয়ালটা কি হবে, এগুলো ম্যাক্সিমাইজ করতে হবে, হচ্ছে ফটো কারেন্ট মানে অপটিমাইজ করতে হবে স্পেসিফিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কাজ নর্মালি যেটা করা হয় এটা হচ্ছে টেক্সচারিং করা হয়। টেক্সচারিংটা কি, টেক্সচারিংটা হলো যে ইউজুয়ালি প্রত্যেকটা লেয়ারে আপনি যদি দেখেন, পেপার গুলো দেখেন, এগুলো হচ্ছে নর্মালি যেটা হচ্ছে ফ্রন্ট সার্ফেস যেটা থাকে এখানে তো টেক্সচারিং করাই হয়। টেক্সচারিং ছাড়াও এরপর বিভিন্ন জাংশন গুলো, এরপরে সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার, যত কিছু থাকে। একটু ওয়েট করুন, একটা কল আসছে। আচ্ছা, যাই হোক, ওকে যেটা বলতেছিলাম যে এই টেক্সচারিংটা আসলে প্রত্যেকটা যা সারফেসে বা ইন্টারফেসে করা হয়। এই টেক্সচারিংটা করার উদ্দেশ্যটা কি, এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে লাইট গুলো যখন আহ, এখান থেকে ঢুকলো, হ্যাঁ, ঢুকার পরে এখানে আসলো, এখানে আসার পরে সে যখন এই টেক্সচার সারফেসটা পাবে সে আরেকবার কি করবে, এখান থেকে রিফ্লেক্ট, মাল্টিপল রিফ্লেকশন হবে তাদের, ঠিক আছে। মাল্টিপল রিফ্লেকশন হবে, কিছু চলে যাবে আবার কিছু রিফ্লেক্ট হবে, তার মানে এখান থেকে তার অপটিক্যাল পাথটা বাড়ানো, ঠিক আছে, অপটিক্যাল পাথ লেন্থটা বাড়ানো, যাতে সে মাল্টিপল রিফ্লেকশনে যেটা হবে যে সে অনেকবার অ্যাবজর্ব হওয়ার চান্স, ঠিক আছে, তার মানে সে কি হবে, অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটিটা বাড়বে, লেয়ার বাই লেয়ার, ঠিক আছে। এরকম অনেক সময় ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার করা হয়, টেক্সচারিং করা হয়, এটা আমরা পরে দেখবো। এটা করা হয় অ্যানিসোট্রপিক কেমিক্যাল ইচিং। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি দেখি, আমরা এটা দেখছিলাম এর আগেও, যখন আমরা ডিটেল ব্যালেন্স লিমিট পড়ছিলাম যে A1.5 এর জন্য আমাদের এই ধরনের একটা শক্লিকুইজার লিমিট পাইছিলাম আমরা, শক্লিকুইজার লিমিটে, এবং আমরা দেখেছিলাম যে এই রিজনটা ফ্ল্যাট। তো এখানে যে ব্যান্ড গ্যাপটা আছে অ্যারাউন্ড 1 থেকে 1.5 এর ভিতরে, মোরলেস এই রিজনটাতে যারা আছে তাদেরকে আমরা আইডিয়াল ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল বলতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা ইউজুয়ালি দেখি যে আমাদের যে এখন এখন যে প্র্যাকটিক্যালি কমার্শিয়ালি যে সোলার সেল গুলো আছে সবই সিলিকন, ঠিক আছে। তো সিলিকনের যদি আমরা দেখি যে অ্যাবজর্পশন স্পেক্ট্রাটা কিরকম, এরকম, ঠিক আছে। এটা আমরা অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট দেখতেছি পার সেন্টিমিটারে, আর এখানে এনার্জিতে দেখতেছি। তো এই দিক থেকে আমরা যদি দেখি যে সিলিকনেরটা কিন্তু গ্রাজুয়াল, নট লাইক এ গ্যালিয়াম আর্সেনাইড যেটা একটা অ্যাবজর্পশন, শার্প অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এবং এটা কারণটা আমরা বলছিলাম যে সিলিকন যেহেতু ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ ম্যাটেরিয়াল, সো ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ হলে এখানে আসলে কি হয়, ফোনন মোমেন্টাম ট্রান্সফারের দরকার হয়, সেটাকে ফোননের এক্সেস লাগে। তো যেহেতু মোমেন্টাম ট্রান্সফারের দরকার হয়, এটার অ্যাবজর্পশন এজটা এতটা শার্প, ঠিক আছে। আর অন্যদিকে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ডিরেক্ট ব্যান্ডগ্যাপ ম্যাটেরিয়াল, সেখানে কোনো মোমেন্টাম ট্রান্সফার দরকার নেই, জাস্ট সিম্পলি এনার্জিটা, ফোটন এনার্জিটা নিয়েই সে কি করতে পারে, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা সিলিকনের ক্ষেত্রে, যেটা হচ্ছে এটার অ্যাবজর্পশনটা এতটা স্ট্রং ইয়ার মতো, সিলিকনের মতো, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। আচ্ছা, রিকম্বিনেশন। আচ্ছা, এখন রিকম্বিনেশন তো অবশ্যই এই একটা কি ইস্যু আমাদের যে কোনো সোলার সেল ডিজাইনে, কারণ আমরা চাই না যে আমাদের ইলেকট্রন হোল পেয়ার গুলো যেগুলো জেনারেট হচ্ছে, যেগুলো রিকম্বাইন,
ঠিক আছে। তো নর্মালি যেটা হবে যে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের আসলে হোলের মোবিলিটি কম থাকায় আমরা টপ সারফেসটা ইউজুয়ালি এন টাইপ রাখি, আর বটম সারফেস মানে ইমিটারও বলা হয় যেটাকে, ইমিটারটাকে আমরা এন টাইপ রাখবো আর বেসটাকে আমরা কি রাখবো, পি টাইপ রাখবো। ঠিক আছে। এখন পি টাইপ রাখলে তাহলে ইউজুয়ালি ইমিটারটা খুবই থিন হয়। হ্যাঁ, যেহেতু বললাম যেহেতু হোলের ডিফিউশন লেন্থটা কম, তো ইমিটারটাকে আমরা বেশি একটা বড় করতে পারবো। তো তারপরে যেটা থাকবে, এখন আবার লাইটটাকেও অ্যাবজর্ব করতে হবে, তার মানে আমার বেসটাকে সাফিসিয়েন্টলি ঠিক করতে হবে। এখন বেসটাকে সাফিসিয়েন্টলি ঠিক করলে যেটা হবে যে এখানে বেজের ভলিউম বাড়বে। তো ভলিউম বাড়লে এখানে কি হবে, আমার রিকম্বিনেশন গুলো বাড়বে। ঠিক আছে। সো ইউজুয়ালি আমাদের পি টাইপ যে ইয়েটা থাকবে, লেয়ারটা থাকবে, এখানে আমার রিকম্বিনেশনটা একটা ক্রিটিক্যাল ইস্যু। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা আমরা আগে বলছিলাম যে, আর এটা বলছে যে রিকম্বিনেশন ইন দ্য ডিপ্লেশন এন্ড ইমিটার লেয়ার ইজ রাদার স্লো, বিকজ হচ্ছে এখানে ইমিটার লেয়ারে লো কেন হচ্ছে, কারণ হচ্ছে ইমিটার থিকনেসটা কম, এখানে আর খুব একটা ইলেকট্রন হোল জেনারেট হবে না। আর যেটা হচ্ছে এই রিজনটাতে, আর ডিপ্লেশনও যেটা হচ্ছে যে এখানে খুব একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে না, ডিপ্লেশন লেয়ারটা থিন। আরেকটা যেটা হচ্ছে যে ডিপ্লেশন রিজনে আসলে ইলেকট্রন হোল পেয়ার বেশিক্ষণ থাকবেও না, কারণ হচ্ছে তারা একটা এক্সটার্নাল ফোর্স এবং একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর থাকে, তো তারা সুইফট হয়ে চলে আসে। তো তাদের ওখানে বেশি একটা সময় কাটানোর সুযোগ নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ইউজুয়ালি নেগলেক্ট করা যাবে। তো আমাদের মেইনলি যে রিকম্বিনেশনটা হবে সেটা হচ্ছে পি রিজন, হ্যাঁ, ভলিউমেট্রিক প্রসেসে। তো ভলিউমেট্রিক রিকম্বিনেশন প্রসেস যেগুলো, সেগুলো সবই আসলে কোথায় হবে, যেমন হচ্ছে রেডিয়েটিভ, ওজে আর ট্রাপিসিস। আচ্ছা, তো আমরা আগেও দেখছিলাম যে নেট রিকম্বিনেশন আসলে কি, তাহলে তিনটার সামেশন, ওজে, রেডিয়েটিভ আর শর্ট হল। আর এগুলার তো আমরা লো ইনজেকশন লিমিটে কতদিন দেখছিলাম, যখন আমরা লো ইনজেকশন লিমিটে থাকি তখন আসলে এই রিকম্বিনেশনটাকে আমরা প্রপোর্শনাল টু লিনিয়ার লিনিয়ার রিলেশন থাকে মাইনরিটি ক্যারিয়ারের, এক্সেস মাইনরিটি ক্যারিয়ারের সাথে এই রিকম্বিনেশনটা লিনিয়ার রিলেশন থাকে যখন আমরা লো ইনজেকশন লিমিটে থাকবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি যে এই যে রেডিয়েটিভ রিকম্বিনেশনটা, এটা আসলে ডিপেন্ড করবে ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপের নেচারের উপরে অনেকটুকু ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে তার ডোপিং এর উপর। ঠিক আছে। সিলিকন যেহেতু ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ ম্যাটেরিয়াল, তো এখানে আসলে রেডিয়েটিভ কাপলিংটা খুবই স্ট্রং না। কারণ যেহেতু এখানে অ্যাবজর্পশনটাও স্ট্রং না, সো এখানে ইমিশনটাও স্ট্রং হবে না, কারণ আমরা জানি অ্যাবজর্পশন আর ইমিশন সেম। সো এটা রেডিয়েটিভ রিকম্বিনেশনটা স্লো। সো নর্মালি এটার যে লাইফ টাইমটা, রেডিয়েটিভ রিকম্বিনেশনের জন্য লাইফ টাইমটা এটা অনেক বেশি হয়, ইউজুয়ালি মিলি সেকেন্ড। ঠিক আছে। সো আমার সিলিকনের ক্ষেত্রে আমরা রেডিয়েটিভ রিকম্বিনেশনের কন্ট্রিবিউশনটাকে নেগলিজিবল চিন্তা করতে পারি। আচ্ছা, এখন আসি ওজেতে। ওজেটা খুবই ইম্পর্টেন্ট সিলিকনে, কারণ সিলিকনের ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেন্সিটিও হাই, সেখানে অনেক বেশি ক্যারিয়ার থাকে। সো ওজে প্রসেসটা এখানে স্ট্রং। তো ওজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা বলছিলাম যে ওজের রিলেশনটা এরকম ছিল যে এক্সিস ক্যারিয়ার, ডোপিং এর স্কোয়ার, ডোপিং ডেন্সিটি স্কোয়ার ইন্টু এ এন একটা কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে। এই সো দ্য লাইফ টাইম যদি আমরা এখানে দেখি, এটাকে যদি আমরা লাইফ টাইমের মতো চিন্তা করি যে এন মাইনাস এন জিরো বাই টাও এন ওজে, তাহলে লাইফ টাইমটা দেখতেছি আমরা এখানে ওয়ান বাই এন স্কোয়ার। তো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে প্রত্যেকটাই কিন্তু আসলে ডোপিং এর সাথে রিলেটেড। হ্যাঁ। তো ডোপিং বাড়ালেই আমার এখানে লাইফ টাইমটা কম। ঠিক আছে। এবং ও যে প্রসেসটা একটা ইম্পর্টেন্ট প্রসেস, মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস ইন সিলিকন এট হাই ডোপিং ডেন্সিটি, 10^17 এর উপরে। এবং ইট ক্যান বি ডোমিনেন্ট রিকম্বিনেশন পাথে মেকানিজম। তো এই জন্য আমরা কিন্তু এখানে একটা কথা বলছিলাম, যখন এই যে সোলার সেলের ডিজাইনের কথা বলছিলাম যে কোথায় জানি বললাম, এইখানে তো বলছি যে এই যে জাংশন শুড বি লোকেটেড, না ওই যে একটা ভিভিআর একটা কথা বললাম না, এটুকু জাস্ট ইমিটার শুড বি হেভিলি ডোপ। ওই যে ইমিটার শুড বি হেভিলি ডোপ, তার মানে ইমিটারকে যদি আমরা হেভিলি ডোপ করি তাহলে আমার এখানে কি হবে, আমরা যেহেতু ইমিটার হেভিলি ডোপ হলে আমার মোস্টলি আমার ইয়াটা কোন দিকে হবে, চার্জ মানে স্পেস চার্জ লেয়ারটা বা ডিপ্লেশন রিজনটা মোস্টলি থাকবে হচ্ছে বেস সাইডে বা পি টাইপ রিজনে। এবং পি টাইপ রিজনে আমরা যদি লাইটলি ড্রপ করি, তাহলে যে সুবিধাটা হবে যে আমার এই যে রিকম্বিনেশন গুলা যেগুলো ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়া মানে যেটা হচ্ছে যে মানে লাইফ টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডোপিং ডেন্সিটি। সো বেসটাকে আমরা যদি ডোপিং ডেন্সিটি কমাতে পারি তাহলে আমাদের এই লাইফ টাইমটা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, এটা তো বললাম ও যে প্রসেস ক্যান বি ডোমিনেন্ট রিকম্বিনেশন পাথওয়ে মেকানিজম হতে পারে সিলিকনের ক্ষেত্রে যদি হাই ডোপিং ডেন্সিটি হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ট্র্যাপ অ্যাসিস্টেড যে প্রসেসটা আছে যেটা হচ্ছে শক্তি রিড হল, এটা তো অবশ্যই পিওর হবে, যত ম্যাটেরিয়ালটা সেখানে তত কম হবে। সো নর্মালি পিওর না হলে তো এখানে শক্তি রিড হলটা অবশ্যই বাড়বে। এবং এটার ক্ষেত্রে যেটা দেখবো যে আহ, এটা আসলে ট্র্যাপ স্টেটের উপর ডিপেন্ড করবে যে ম্যাটেরিয়ালের ভিতর ডিফেক্ট আছে কিনা, ড্যাংলিং বন্ড আছে কিনা, মানে ইন্টারফেসে মানে যেটা হচ্ছে যে আমার মিড গ্যাপে কতগুলা ডিফেক্ট স্টেট আছে তার উপর।
যেটা আসলে রিলেট করবে আমার ট্র্যাপ স্টেটের ডেনসিটির উপর, এন্টির উপর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই যে এই সবগুলা রিকম্বিনেশন রেটকে এক করি, তাহলে আমরা একটা এফেক্টিভলি আমরা একটা লাইফ টাইম পাবো, যে এফেক্টিভ লাইফ টাইমটা হচ্ছে 1/tau n। ঠিক আছে। আচ্ছা, তাহলে combining the bulk distribution and the representation all the corresponding are linear। আচ্ছা, এটা তো আমরা আগে বলছি যে লিনিয়ার হবে যখন আমরা লো ইনজেকশন দিতে থাকবো, তাহলে আমরা এখানে একটা এরকম একটা লাইফ টাইম পাবো। এটা হচ্ছে ওভারঅল একটা লাইফ টাইম। মানে আমরা তো এখানে আলাদা আলাদা ভাবে দেখলাম, সক্রিয় হলের জন্য একটা লাইফ টাইম, রেডিয়েটিভ রিকম্বিনেশনের জন্য। তো একটা ইলেকট্রন তো এই যে কোনো একটা প্রসেসে রিকম্বাইন হতে পারে, তো তাদের একটা এফেক্টিভ লাইফ টাইম যদি আমরা দেখি, তাহলে এফেক্টিভ লাইফ টাইমটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, যে এটা একটা প্লট দেওয়া আছে। এখানে লাইফ টাইম ইজ এ ফাংশন অফ ডোপিং ডেন্সিটি ইন পি টাইপ এন্ড এন টাইপ সিলিকন। হ্যাঁ, এখানে এন টাইপ আর পি টাইপ সিলিকন। তবে আমি এখানে এখানে কোনো লিজেন্ড দেয় না এরা, যে আসলে তিনটা কার্ভকে তারা কি কি ডিফারেন্ট বোঝাচ্ছে এটা আমি শিওর না। এখানে এরা কিছু বলে নেই এই ব্যাপারটা নিয়ে এই বইটাতে। At high doping densities, lifetime varies like the inverse square of doping density। আচ্ছা, তাহলে হাই ডোপিং ডেন্সিটিতে যদি আমরা যাই, তাহলে স্লোপটা কিন্তু অনেক স্টিপ। দ্যাট মিনস এটা এক্সপোনেনশিয়ালি বা বেশ স্ট্রংলি এটা ডিকে করতেছে লাইফ টাইমটা ডোপিং এর সাথে, যখন আমরা হাই ডোপিং ডেন্সিটি থাকি। ঠিক আছে। সো এখানে যেহেতু এটা 1/n² এর মতো স্লোপ, মানে এটা স্লোপটা যদি 2, তাহলে এটা আসলে এখানে ওজে প্রসেসটা এখানে ডমিনেন্ট, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ওজের সাথে রিলেশনটা কত, 1/n²। সেটা স্লোপটা হচ্ছে -2 এর মতো। আচ্ছা, আর অন্যান্য প্রসেসের জন্য যেটা হবে এটা হচ্ছে গিয়ে ডোপিংটা ভ্যারি করবে হচ্ছে 1/n এ প্রসেস। ঠিক আছে, এগুলা আপনার একটু বই থেকে দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে রেজিস্টিভিটি। আচ্ছা, আমরা জানি যে ইউজুয়ালি যেটা হয় যে একটা সেমিকন্ডাক্টর এমবাইপোলার ট্রান্সপোর্টেশন, এমবাইপোলার ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এখানে একই সাথে ইলেকট্রন এবং হোল দুইটা ক্যারিয়ারই ইলেকট্রন মানে ক্যারিয়ারই চার্জ ট্রান্সপোর্টে হেল্প করে। ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে এটার কন্ডাক্টিভিটি, কোন একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি বা উল্টা রেজিস্টিভিটি যদি বলেন, তাহলে এটা রিলেশনটা কিরকম, এটা হচ্ছে 1/q ইলেকট্রনের মোবিলিটি ইন্টু নাম্বার অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন হোল মোবিলিটি নাম্বার অফ হোল কনসেন্ট্রেশন। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা তো গেলো রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি, তাহলে রেজিস্ট্যান্সটা কার উপরে, ρl/a। ঠিক আছে, ρl/a। তো এটা লেন্থের সাথে রিলেটেড। তো তাহলে আমরা একটা যদি দেখি যে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন যদি অ্যারাউন্ড 10⁻16/সেন্টিমিটার কিউব হয়, যেটা মোর রিজনেবল, আর পি রিজনটা ইউজুয়ালি 100 মাইক্রন, যদি 700 মাইক্রন থিক হয়, তাহলে এটা শীট রেজিস্ট্যান্স যেটা আসতেছে এটা হচ্ছে 1/10 বা 0.1 ওহম সেন্টিমিটার। ঠিক আছে, এবং এটা ইউজুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, মানে এরকম একটা যদি সিচুয়েশন থাকে তাহলে এটা, এখন আমরা কারেন্ট ডেন্সিটি পাচ্ছি হচ্ছে মিলি অ্যাম্প পার সেন্টিমিটার। তো মিলি অ্যাম্পের সাথে যদি আমরা এখানে দেখি এই 10 ওয়ার, ধরেন আপনার এখানে কারেন্ট আছে 20 মিলি, তাহলে 20 মিলি অ্যাম্পকে আপনি যদি 0.1 দিয়ে গুণ করেন, তাহলে আসলে কি আসবে, 2 মিলি ভোল্ট। তো 2 মিলি ভোল্ট ড্রপ আসলে খুব একটা কিছু না, কারণ আমরা ইউজুয়ালি এমপিপি তে আমাদের ভোল্টেজটা আসে ধরেন 700 মিলিভোল্টের মতো। তো এটা আসলে খুব একটা আহামরি কোনো ড্রপ। ঠিক আছে। হাউয়ার সিরিজ রেজিস্ট্যান্স এফেক্ট ক্যান বি মোর সিরিয়াস। তার মানে এই যে আমার যে এই বাল্কের যে পি রিজনটাতে, যেখানে হচ্ছে আমার পি রিজন যেটা বলতে আমরা যেটা বেস বোঝাচ্ছি, তো বেজের ক্ষেত্রে আসলে সিরিজ রেজিস্ট্যান্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু সিরিজ রেজিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট কোথায়, ইমিটার। মানে এখানে যে কিছুক্ষণ আগে বললাম যে এখানে ইলেকট্রন গুলা কি হয়, ফানেলিং করে কারেন্টটাকে পাস করতে হয়। কারণ ফানেলিং বলতে যে এখানে যেহেতু এটা লোকালি এটা বিভিন্ন ইয়াতে থাকে কন্ট্যাক্ট গুলা, তারা একটা ইউনিফর্ম ইয়াতে নাই। তো এখানে ইলেকট্রন গুলাকে বিভিন্ন ডিরেকশন থেকে এসে কালেক্ট হতে হবে। ঠিক আছে, তো এই জন্য এখানে ইয়াটা বেশি ইম্পর্টেন্ট, এই রেজিস্টিভিটির ইস্যুটা। ঠিক আছে। আচ্ছা, এবং এই কারণে আসলে যেটা করা হয় যে হয় দ্য ফানেলিং কারেন্ট, এই জন্য আমার ইমিটারকে হেভিলি ডোপ করা হয়। ঠিক আছে, আবার এখানে কাহিনীও আছে যে ইমিটার হেভিলি ডোপ হলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ডোপিং এর সাথে কিন্তু রিকম্বিনেশনের অ্যামাউন্টটাও বাড়ে। তো এটা একটা ট্রেড অফ থাকে যে ইয়েটাও বাড়তে হবে, আবার একটু রেজিস্ট্যান্সটাও কমতে হবে, আবার যেন রিকম্বিনেশনটা বেশি হাই হয় না। ঠিক আছে। আচ্ছা, হোয়েন দ্য কন্টাক্ট রেজিস্ট্যান্স ইজ ইনক্লুডেড। আচ্ছা, তার মানে এই যে এই কন্টাক্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে যেটা ইমিটারের জন্য আসছে সেটা, আর একটা হচ্ছে এই যে বাল্কের জন্য যেটা আসছে সেটা তো শীট রেজিস্ট্যান্স। তাহলে এই দুইটা মিলিয়ে আমি যখন অ্যাড করবো ওভারঅল সিরিজ শীট রেজিস্ট্যান্স, এটা কেমন হবে, এটা হবে অ্যারাউন্ড 20 to 50 ওহম সেন্টিমিটার, অ্যারাউন্ড এই রেঞ্জে হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সোলার সেল ডিজাইন এখন আমরা যদি দেখি যে একটা বেসিক সোলার সেল, তাহলে একটা বেসিক সোলার সেল তাহলে কি হবে, যে সিলিকন টাইপের যদি হয় তাহলে একটা এনপি জাংশন হবে। ঠিক আছে। এই এনপি জাংশনটা আমরা কিভাবে বানাবো, এটা ইউজুয়ালি একটা পি টাইপ সিলিকন ওয়েফার, যেটা 100 মাইক্রনের মতো, অ্যারাউন্ড 200 মাইক্রন থিক।
এবং এরিয়াটা ধরেন অ্যারাউন্ড 100 সেন্টিমিটার। The p-type wafer forms the base of the cell and is thick enough in order to absorb as much light as possible. কারণ p-type কেন করতে হবে বেসটাকে, এটা আমরা কিছুক্ষণ আগে বলছি, কারণ হলের মোবিলিটি কম, এই জন্য ইলেকট্রন মোবিলিটি বেশি হওয়ার কারণে এটাকে আমরা বেসে রাখি ম্যাগনেটিক এরিয়া হিসেবে। আচ্ছা, আর এটাকে লাইটলি ডোপ করতে হবে টু ইমপ্রুভ ডিফিউশন ল্যাম্প, কারণ যদি আমরা দেখছিলাম যে ডোপিং যদি বেশি করে ফেলি তাহলে রিকম্বিনেশন বাড়বে। আচ্ছা, দ্য এন টাইপ ইমিটার, যেটাতে হচ্ছে হোল যেখানে মাইনরিটি এরিয়া, এটা ইমিটার হবে। সো এন টাইপ ইমিটার ইজ ক্রিয়েটেড বাই ডোপ এন্ড ডিফিউশন এন্ড ইজ হেভিলি ডোপ। আচ্ছা, এটাতে যেটা করা হবে যে এই যে পি টাইপটাকে আমরা এন টাইপ করবো, এটা ডোপেন্ট দিয়ে, হ্যাঁ, ইম্পিউরিটি এন টাইপ ইম্পিউরিটি দিয়ে আমরা ডোনট টাইপ ইম্পিউরিটিটাকে আমরা ডিফিউজ করবো এই পি টাইপের উপরে। সো আলটিমেটলি আমার এটা এন টাইপ রিজন হয়ে যাবে। আমার এটাকে হেভিলি ডোপ করা হবে টু রিডিউস দ্য শিট রেজিস্ট্যান্স। আচ্ছা, একটা হচ্ছে যে এই লেয়ারটাকে অবশ্যই কি করতে হবে, থিন হতে হবে, স্মল হতে হবে, to allow as much light as possible to pass through the base. আচ্ছা, এটাকে কেন আমাদের থিন রাখতে হবে, কারণ ওই যে বললাম যে ফুলের লাইফ টাইম কম, সেটাকে বেশি একটা করা যাবে না, এবং এদিক দিয়ে লাইট যেন পাস হতে পারে, যেহেতু এখানে হোল খুব একটা জেনারেশন হচ্ছে না, যেহেতু লাইট ঠিক ঠিক থিন হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে বাট ঠিক না, টু কিপ দ্য সিরিজ রেজিস্ট্যান্স রিজনেবলি লো। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা আহ, একই সাথে দুইটা ট্রেড অফ, একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্সটাকে কম রাখতে হবে তার, আবার এটা খুব একটা বেশি থিনও মানে থিনও হওয়া যাবে না। আচ্ছা, স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, সো এখানে একটা ইয়ে ছিল, মানে পি টাইপ সেটা থাকবে, ওটা নিচে বেজে দিতে হবে, এটাই তো কন্ডিশন, তাই না? হ্যাঁ, কিন্তু মানে যে জিনিসটা কনফিউজিং লাগে যে এটা যদি আমি ধরেন পি টাইপটা উপরেই দিলাম এবং অ্যানোডটাকে উপরে দিলাম, আর নিচে ধরেন এন টাইপ প্লাস ক্যাথোড দিলাম, মানে জাস্ট ঘুরাই দিলাম স্ট্রাকচারটা, হুম। কন্ট্যাক্ট সহ ঘুরাই দিলাম, বাট লাইটটা উপরে দিলাম, এটা এটা তাহলে ইস্যু কিভাবে হবে? আমার তো পি টাইপটা ধরেন থিন আছে, এটা তো হোল তো ঠিক মতোই মুভ করতেছে, যতটুকু আমি নিচেও বেজে দিলে যতটুকু মুভ করবে, উপরে দিলেও ততটুকুই মুভ করতেছে। তো এটা এভাবে ঘুরাই দিলে কি কোনো অসুবিধা হবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে না, ওই যে আপনার এখানে ইলেকট্রন হোল পেয়ার তো আপনি জেনারেট হচ্ছে, কোনটা কথা বলতেছেন, আপনি কি বলতে চাচ্ছেন এটা একটু বুঝাই বলেন। আর এখানে তিনটা লেয়ার না, আপনি মানে বলতে উপরে। চাচ্ছেন যে আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনি হ্যাঁ, এই এন টাইপটা আমার এদিকে তো এন টাইপ থাকে ইউজুয়ালি, যেদিকে লাইট আসবে ওইদিকে মানে এন টাইপ। এদিকে তো আমরা বলতেছিলাম যে এটা ফ্রন্ট সার্ফেস হবে না, এদিকে হল থাকবে, এই হোলটা এদিকে যাবে আর ইলেকট্রনটা এদিকে আসবে, এটা হচ্ছে ব্যাক সার্ফেস, এটা হচ্ছে ইমিটার, হুম এটা হুম হুম। হচ্ছে বেস। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছিলেন বলে। আমি জাস্ট এটাকে উল্টাই দিই, মানে জাস্ট স্ট্রাকচারটাকে মানে লেফটের জিনিসটাকে রাইটে দিব, রাইটারটাকে লেফটে দিব, যাতে করে আচ্ছা, সানলাইটটা আর কি আমার বেজে পড়ে আর ইয়েতে আর। মানে আপনি বলতেছেন যে এটা এদিকে আসবে আর এটা এদিকে যাবে, হুম হুম। এই লেয়ারটা। জাস্ট হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, জি স্যার, এটাই আর কি, just মানে সানলাইটটা ধরেন ওই দিক থেকে আসতেছে। এখানে যেটা হচ্ছে যে আপনার এখান থেকে যদি আপনি করেন তাহলে এটা একটু দেখতে হবে, কারণ হচ্ছে আপনার এখান থেকে যদি আপনি দেন তাহলে ইলেকট্রন হোল পেয়ার তো জয়েন্ট হচ্ছে। এখানে আরেকটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে আপনার যে শর্ট ওয়েভলেন্থ গুলো আছে, এইরকম করলে আপনার জাংশনটা ওই যে শ্যালো জাংশন হবে না, জাংশনটা হয়ে যাবে কোথায়, ডিপ ইনসাইড দ্য কারণ এই যে আমাদের একটা কন্ডিশন এখানে ছিল, আপনার এই যে প্রথমে বলছিলাম যেটা শ্যালো হতে হবে। শ্যালো কেন হতে হবে, তা না হলে তো আপনার ইলেকট্রন হোল পেয়ার যেগুলো জেনারেট হচ্ছে ডেড লেয়ার হয়ে যাবে, আপনার এখানে একটা ডেড লেয়ার ক্রিয়েট হবে, এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, হ্যাঁ, এটা তো অনেক ভিতরে, অনেক ভিতরে হওয়ার কারণে যেটা হবে যে শর্ট ওয়েভলেন্থ গুলো তো প্রথম দিকেই মানে খুব অল্প রিজনের ভিতরে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে যেটা হবে যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, কিন্তু তারা আর এই রিজন আসতে পারবে না। ঠিক আছে, কারণ তারা এর আগে রিকম্বাইন হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছেন। আচ্ছা, এটা একটা প্রবলেম হবে, রাইট? বুঝতে পারছি। তারপরে যে করে না জানি না, তারপর অনেক রকম ডিজাইন আছে, আপনি দেখেন যে নট নেসেসারি যে এন্ডকে আবার রাখতে হবে, কিন্তু এটা ইউজুয়ালি করা হয় যে ইউজুয়ালি ইলেকট্রন, এটাই দেখছি, এই জন্যই হ্যাঁ, কোশ্চেন করলাম, এটা কিন্তু করে না কেন? কেন করে না, এই যে বললাম যে হ্যাঁ ওইটাই, আর এটা ওই যে, যে শ্যালো শ্যালো হতে হবে আপনার হ্যাঁ। জাংশনটা, কারণ আমাদের আমরা যেভাবে চেঞ্জ করে দেখেন আমাদের অপটিক্যাল অ্যাবজর্পশন পার্টটা তো শর্ট ওয়েভলেন্থের জন্য কম। ঠিক আছে। আচ্ছা যাবে। হুম। কইছিলাম। আচ্ছা, বেসিক সিলিকন সোলার সেল। আচ্ছা, তাহলে তো যেটা বললাম যে আমাদের এখানে বেসটাকে লাইটলি ডোপ করতে হবে ইমপ্রুভ ডিফিউশন লেন্থের জন্য, আর এন টাইপ এমিটারটাকে আমরা হাইলি ডোপ করব, কারণ হচ্ছে আমরা এখানে শিট রেজিস্ট্যান্স কমাতে চাই, এই জন্য। আর হচ্ছে এটা আহ, হ্যাঁ, এটাই তো শিট রেজিস্ট্যান্সটা আমাদের কমাতে। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ক্যারিয়ার কালেকশন ফ্রম লিমিটার ইজ নেগলিজিবল।
ক্যারিয়ার কালেকশন বলতে যেটা বোঝাচ্ছি যে আসলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে যে ক্যারিয়ারটা মানে এই লিমিটার লেয়ারের যে কন্ট্রিবিউশনটা এটা ইউজুয়ালি নেগলিজিবল হয়। আর কারণ হচ্ছে এখানে যেহেতু ডোপিং অনেক বেশি করা হচ্ছে so এখানে রিকম্বিনেশন হয়ে যাচ্ছে বেশি। সো এই লেয়ারটা বেসিক্যালি কালেক্টর হিসাবেই থাকে, কালেকশনের জন্য থাকে। তার থেকে খুব একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হবে না বা কন্ট্রিবিউশনটা এখানে খুব একটা হবে না, ঠিক আছে। আর ফ্রন্ট সার্ফেস তো আমরা অ্যান্টি রিফ্লেকশন কোটেড হবে, যেহেতু এটা রিফ্লেকশন কমাতে চাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ফ্রন্ট আর ব্যাক সার্ভিসটাকে অবশ্যই আমরা অনেক সময় পেসিভেশন করা হয়, ঠিক আছে, পেসিভেশন করা হয় ইউজুয়ালি। আচ্ছা, তো নর্মালি একটা স্ট্রাকচার যদি দেখি, একটা কনভেনশনাল সোলার সেলের স্ট্রাকচারটা এরকম। ফ্রন্ট কন্টাক্ট থাকবে যেটা গ্রিড কন্টাক্ট বা ফিঙ্গার ইলেকট্রোড বলি, এটা তো এই দিক থেকে দেখি ফিঙ্গার ইলেকট্রোড গুলো থাকে কিরকম, ফিঙ্গারের মতো থাকে, একটা মাছের কাঁটার মতো, ঠিক আছে, ফিশ বোন, এই যে এরকম। ধরেন এটা আপনি যদি দেখেন এখান থেকে, এই তো এটা ধরুন টপ সারফেস, এখানে ইলেকট্রোড গুলো এইরকম ভাবে গ্রিডের মতো থাকে। এই এটাকে বলা হচ্ছে ফিঙ্গার ইলেকট্রোড। আচ্ছা, ফিঙ্গার ইলেকট্রোড গেলে তারপরে এখানে উপর থেকে ধরেন, মানে এটা আমি তো ভালো মতো আঁকতে পারিনি কিন্তু এটা আসলে এরকম জিনিসটা, এখানে একটা গ্রিডের মতো থাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে তাহলে এটা হচ্ছে আমরা যদি সাইড ভিউ থেকে দেখি ফ্রন্ট কন্টাক্ট থাকবে, তারপরে এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেক্সচার সারফেস আছে আর একটা হচ্ছে কি অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং আছে। আচ্ছা, টেক্সচার সারফেস কেন দেওয়া হয়েছে এটা তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তারপর একটু বই থেকেও দেখি এর মধ্যে একটা ফিগার থাকতেও পারে, আমরা দেখছিলাম এটা কিন্তু সপ্তাহের বই থেকে স্লাইডে দেওয়া যায়। আচ্ছা, এইখানে এই যে এরকম, ঠিক আছে, যেমন লাইটটা যখন এখানে পড়বে এই টেক্সচার সারফেসে পড়লে দেখেন টেক্সচার সারফেসে পড়ার পরে কিন্তু লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, লাইটটা রিফ্লেক্ট এদিকে যাচ্ছে, আবার এখানে আসতেছে, এখানে আসতেছে, আবার মানে এটা মাল্টিপল রিফ্লেকশন হওয়ার একটা চান্স, ঠিক আছে। সেটা হচ্ছে একটা সুবিধা টেক্সচার সারফেস, যে এখানে লাইটের প্রপাগেশন পার্টটাকে বাড়াই দিবে এবং সে এখান থেকে অ্যাবজর্ব হওয়ার চান্সটা বাড়বে, ঠিক আছে, মানে ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে। আচ্ছা, তারপরে এয়ার কোটিং তো থাকবে, অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকবে, তারপরে ইমিটার থাকবে, বেস থাকবে, রেয়ার কন্টাক্ট থাকবে। এটা হচ্ছে একটা কনভেনশনাল সেল। আর একটা ব্যান্ড ডায়াগ্রামটা যদি দেখি, যে এটা হচ্ছে আমার এন টাইপ ইমিটার হবে, থেকে হোল এদিকে আসবে, একটা পি টাইপ ইমিটার, পি টাইপ বেস থেকে আমার ইলেকট্রন গুলো এদিকে আসবে। এই আর এন টাইপ ইমিটারটা তো খুবই ছোট। আর ইউজুয়ালি আমরা যেটা হচ্ছে যে ডোপিং প্রোফাইল যে আমরা যখন করবো জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি তো আমরা এরকম অ্যাব্রাপ্ট জাংশন বানাতে পারবো না। আর এই ডোপিংটা আসলে করা হবে বিভিন্ন রকম কেমিক্যাল প্রসেসে। এটা হয় আয়নাইজেশন দিয়ে করা যেতে পারে, মোর কন্ট্রোলেবল, মানে এটাতে আপনি ডেপটা কন্ট্রোল করতে পারবেন, অথবা ডিফিউশন প্রসেসে বা আরো কোনো কিছু প্রসেস আছে যেগুলোর ভিতর দিয়ে আসলে এই ইম্পিউরিটি গুলোকে আমরা ইনজেক্ট করবো এই ম্যাটেরিয়ালের ভিতরে, ঠিক আছে। সো আলটিমেটলি এই ডোপিং ডেন্সিটিটা দেখা যাবে এরকম গ্রাজুয়াল হবে, ঠিক আছে, এরকম শার্প হবে না। তো গ্রাজুয়াল হলে যেটা হবে যে আসলে আমার ইলেকট্রিক ফিল্ড প্রোফাইলটাও আসলে বা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড প্রোফাইলটাও এরকম স্মেয়ার্ড হবে, এরকম ট্রায়াঙ্গুলার হবে, ঠিক আছে। এটা জাস্ট দেখানো হবে এখানে। আর অপটিমাইজেশন অফ সিলিকন সোলার সেল ডিজাইন। আচ্ছা, এখন অপটিমাইজেশনটা আমরা যেটা বলবো যে এখন স্পেসিফিক্যালি আমরা সিলিকনের ক্ষেত্রে যদি আসি, সিলিকন তো একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালে চলে আসে। এতক্ষণ আমরা নর্মালি ওভারঅল জেনারেল কথা বলছি, এখন আমরা সিলিকনের দিকে আসি। সিলিকনের ক্ষেত্রে যেটা হবে যে দেখেন অ্যাবজর্পশন রিকম্বিনেশন প্রোফাইল, এটা অবশ্যই কি করবে, অ্যাবজর্পশন এবং রিকম্বিনেশন প্রোফাইল গুলা পিএন জংশন থিওরি থেকে আমরা আগে যেগুলো পড়ছি এবং ম্যাটেরিয়াল প্যারামিটার থেকে দেখছি সেগুলো থেকে আসবে। এই টেবিল গুলা দেওয়া আছে ওই চ্যাপ্টারে 7-এ, এটা আপনি দেখতে পারেন। এবং এখান থেকে আমরা এই যে দুইটা করেসপন্ডিং ওয়েভলেন্থের জন্য আমরা এখানে কিউমুলেটিভ রেট প্লট করছি। কিউমুলেটিভ রেট মানে হচ্ছে একটা সার্টেন ওয়েভলেন্থে আমার যে অ্যাবজর্পশনটা হচ্ছে এটা কত পার্সেন্ট অ্যাবজর্ব হচ্ছে কিউমুলেটিভ, মানে এখান থেকে জিরো থেকে শুরু হয়ে একটা সার্টেন রেঞ্জে গিয়ে কিউমুলেটিভলি অ্যাবজর্ব হচ্ছে। আবার একই সাথে আমরা এখানে রিকম্বিনেশনটা আমরা দেখতেছি যে কত পার্সেন্ট যারা অ্যাবজর্ব মানে জেনারেশন হলো তার কত পার্সেন্ট আমরা রিকম্বাইন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ রিকম্বিনেশন রেট আর এটা হচ্ছে কিউমুলেটিভ জেনারেশন রেট অ্যাবজর্পশন রেট। আচ্ছা, তো এখন দেখেন প্রথমে আমরা যদি দেখি 1000 ন্যানোমিটার লাইট, 1000 ন্যানোমিটার হচ্ছে একটা লং ওয়েভ, এটা অনেকটা ইনফ্রারেড বা রেড ওই ডিরেকশন, মানে এটা হচ্ছে ইনফ্রারেড ডিরেকশন, ঠিক আছে। ইনফ্রারেড ডিরেকশনে যখন যাবেন তখন আসলে লাইটটা কি হবে না, ইনিশিয়ালি অ্যাবজর্ব হবে না, কারণ এটা শর্ট ওয়েভলেন্থ, এটা অ্যাবজর্ব হতে অনেক সময় লাগে, ঠিক আছে, অনেক অনেক ডিস্টেন্স যেতে হবে। এবং এটা আলটিমেটলি দেখেন যে এই ক্ষেত্রে আসলে ক্রুশাল কোনটা, এই ক্ষেত্রে ক্রুশাল হচ্ছে সারফেস রিকম্বিনেশন। কারণ এই সারফেসে গিয়ে ইলেকট্রন হোল পেয়ার গুলো জেনারেট হচ্ছে, তার আগে তো খুব একটা অ্যাবজর্ব হচ্ছে না, অ্যাবজর্ব হচ্ছেও গিয়ে অনেক শেষের দিকে। এবং যেহেতু ওখানেই অ্যাবজর্ব হচ্ছে তো ওখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো আবার রিকম্বাইনও হতে পারে সারফেস, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে নিয়ার ইনফ্রারেড আসলে অ্যাবজর্পশন অফ দ্য লাইট ক্লোজ টু দ্য নিয়ার ইনফ্রারেড বা ব্যান্ড গ্যাপ বলছে কেন এটাকে? আচ্ছা, ব্যান্ড গ্যাপ বলুন, সমস্যা নেই। ব্যান্ড গ্যাপ এনার্জি মানে যেটা হচ্ছে একবারে এই যে ব্যান্ড গ্যাপের এই যে মানে সবচেয়ে দুর্বল ফোটন
বা সবচেয়ে লো এনার্জেটিক ফোটন যেগুলো ইলেকট্রন হল পেয়ার জেনারেট করতে পারে, তাদের জন্য অ্যাবজর্পশনটা খুব একটা ভালো না, পোর। ঠিক আছে। আচ্ছা, বাল্ক রিকম্বিনেশন ইন দ্য পি রিজিয়ন ইজ মোস্ট ইম্পর্টেন্ট রিকম্বিনেশন প্রসেস। আচ্ছা আচ্ছা, বাল্ক রিকম্বিনেশন বলতে যেটা বোঝাচ্ছি যে দেখেন এখানে রিকম্বিনেশন গুলা কিন্তু আলটিমেটলি গ্রাজুয়ালি বাড়তেছে। হ্যাঁ, এরকম না যে এখানে সার্ফেসে হয়ে গেছে তারপরে ফ্ল্যাট, আবার মানে এখানে গ্রাজুয়ালি আপনি দেখেন যে আপনার কিউমুলেটিভ রেটটা কিভাবে হচ্ছে। কিউমুলেটিভ রেটে যদি এরকম স্টেপ হতো যে না এখানে শেষ, এখানে নাই, এখানে আবার না, কারণ এটা 0.0 থেকে বা 0.2, এটা হচ্ছে 0.8, এরকম। তার মানে এখানে বাল্কে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিউমুলেটিভ রেট মানে কি, এটা অ্যাড হওয়ার কথা। তো এই রিজনে যদি কোনো চেঞ্জ না হয় তার মানে এই রিজনে কোনো রিকম্বিনেশন হচ্ছে না। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এটা গ্রাজুয়ালি বাড়তেছে। সো আলটিমেটলি যেটা বোঝায় যে এখানে আসলে রিকম্বিনেশনটা বাল্কে হচ্ছে, বাল্কে আস্তে আস্তে এটা অ্যাড হচ্ছে। ঠিক আছে। তো বাল্ক রিকম্বিনেশনটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট রিকম্বিনেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে রেয়ার সারফেস রিকম্বিনেশনটা ইম্পর্টেন্ট। রেয়ার সারফেস বলতে যেখানে আমাদের বেসটা থাকবে, তো এখানে রিকম্বিনেশনটা ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যখন আমার এখানে ও লং ওয়েভ লেন্থ ফোটন গুলা থাকবে। লং ওয়েভ লেন্থের জন্য, কারণ হচ্ছে আমরা জানি যে লং ওয়েভ লেন্থটা অ্যাবজর্ব হতে দেরি হবে এবং এটা একবারে শেষের দিকে গিয়ে অ্যাবজর্ব। ঠিক আছে, এটা আস্তে আস্তে মানে উইক হওয়ার কারণে এটা লেন্থটা বেশি, অ্যাবজর্পশন হওয়ার লেন্থটা বেশি। আচ্ছা, আর front surface recombination and recombination in the junction region are relatively unimportant for photogeneration by long wave. Of course, কারণ হচ্ছে এখানে তো আসলে ফ্রন্ট সার্ফেসে খুব একটা অ্যাবজর্বই হচ্ছে না। যেমন ফ্রন্ট সার্ফেসে কার জন্য ইম্পর্টেন্ট হবে, এটার জন্য 500 ন্যানোমিটার। কারণ আপনি যদি দেখেন এই 500 ন্যানোমিটার কোথায় গিয়ে অলমোস্ট 1-2 মাইক্রনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, এরপর আর কিন্তু চেঞ্জ হচ্ছে না। 500 ন্যানোমিটার আপনি দেখেন ওয়ানের এখানে কাছাকাছি এসে ফিক্সড হয়ে গেছে। তো এটার জন্য ফ্রন্ট সার্ফেসটি ইম্পর্টেন্ট, আর এটার জন্য ব্যাক সার্ফেসটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আস্তে আস্তে বাড়তেছে কিউমুলেটিভ রেটটা অ্যাবজর্পশন। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে ফ্রন্ট সারফেস রিকম্বিনেশন এন্ড রিকম্বিনেশন জাংশন রিজন আর রিলেটিভলি আনইম্পর্টেন্ট ফর ফটো জেনারেশন বাই লং ওয়েভ। আচ্ছা, এটা তো বোঝাই গেল। আচ্ছা, তাহলে টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য সেল ইট ইজ নেসেসারি টু ম্যাক্সিমাইজ দ্য অ্যাবজর্পশন অফ রেড লাইট, মিনিমাইজ দ্য রিকম্বিনেশন অফ দ্য রিয়ার সারফেস। আচ্ছা, তাহলে আমাদের এই যে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আমাদের কি করতে হবে, রেড লাইটের রেড স্পেকট্রামটা, কারণ আমাদের রেড অংশে অনেকটুকু বেশ ভালো সোলার স্পেকট্রাম থাকে। সো আমাদেরকে রেড লাইটটা অ্যাবজর্ব করতে হবে বা রেড লাইটের অ্যাবজর্পশনটা বাড়াতে হবে। তারপরে যেটা হচ্ছে যে আমাদের রিয়ার সারফেসের কম্বিনেশনটা কমাতে হবে, আর সিরিজ রেজিস্ট্যান্সটা কমাতে হবে। ঠিক আছে। বাল্ক রিকম্বিনেশনটা মেইনলি ওয়েফার গ্রোথের উপরে এবং কোয়ালিটি অফ সিলিকন এটার উপর ডিপেন্ড করবে। সো এটা এ, ভালো কোয়ালিটির গ্রোথ হলে এটা অবশ্যই কমবে, সক্রিয় ফলটা কম। আচ্ছা, দ্য মেইন চ্যালেঞ্জ ইন দ্য ক্রিস্টালাইন সিলিকন সেল ডিজাইন তাহলে কি ম্যাক্সিমাইজ করা অ্যাবজর্পশনটাকে, ম্যাক্সিমাইজ করার জন্য আমরা টেক্সচারিং করতে পারি, এয়ার অ্যান্টিফিউশন কোটিং ইউজ করতে পারি, মিনিমাইজ রেয়ার সারফেস রিকম্বিনেশন, মিনিমাইজ করার জন্য রেয়ার সারফেস রিকম্বিনেশন করার জন্য আমরা যেটা করতে পারি এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। এটা হচ্ছে পয়েন্ট কন্টাক্ট বলা হয়। যে নর্মালি যেটা হয় যে মেটাল আর সেমি কন্ডাক্টরের যে জাংশনটা হয় এখানে রিকম্বিনেশনটা মোর লাইক। ঠিক আছে। সেটাকে আমরা যেটা করি যে পয়েন্ট কন্টাক্ট করে আমরা রেয়ার সারফেসের সাথে মেটালের সাথে সেমি কন্ডাক্টরের সারফেসের এটা কমাই। ঠিক আছে। এটা সুবিধাটা হচ্ছে যে তাহলে আমার যেহেতু রিকম্বিনেশন এরিয়া কমে যাচ্ছে, তো রিকম্বিনেশন সারফেস রিকম্বিনেশনটা কমে যাবে। তো বাকি এরিয়াটাকে আমরা সারফেসটাকে প্যাসিভেট করে ফেলি কোন একটা অক্সাইড দেওয়ার। ঠিক আছে। এটা আমরা আরেকটু ডিটেলস একটু পরে দেখছি। আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে মিনিমাইজ করতে হবে সিরিজ রেজিস্ট্যান্স। সিরিজ রেজিস্ট্যান্স তো যদি বললাম যে এটা যেহেতু ফ্রন্ট সারফেসে কারেন্ট ক্রাউডিং হবে বা টানেলিং হবে লেট করে, সো এটাকে আসলে হাইলি ড্রপ করতে হবে যেন সিরিজ রেজিস্ট্যান্সটা কমে। আচ্ছা, অ্যাবজর্পশন বাড়ানোর উপায়টা কি? এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাবজর্পশন বাড়ানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে আমার টেক্সচারিং করা যেতে পারে ফ্রন্ট সার্ভিসটাকে, যে এরকম ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার করা যায়। ইনভার্টেড পিরামিডের মধ্যে যেখানে ইনভার্টেড পিরামিড হচ্ছে এরকম এরকম একটা স্ট্রাকচার থাকবে, যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনভার্টেড পিরামিড। তো এটাকে আমি 2D তে দেখলে এরকম হবে। এটা আমি কিছুক্ষণ আগে দেখি। তো ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, হ্যাঁ, এটা একটা অ্যানিসোট্রপিক কেমিক্যাল ইচিং এর থ্রুতে করা যায়। হ্যাঁ। আচ্ছা, এটা ফটোলিথোগ্রাফি প্রসেসও করা যেতে পারে, যে রেগুলার পিরামিড গুলো যেগুলো বানানো হচ্ছে। আচ্ছা, লাইট ট্র্যাপিং ইজ ইমপ্রুভ বাই ইউজিং ইনভার্টেড পিরামিড হুইচ ইমপ্রুভ দ্য টোটাল ইন্টারনাল লাইট ইউজ অফ পিরামিড। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে টেস্টের যে রিয়ার সারফেস করা যেতে পারে, যে এই যে লাইট ট্র্যাপিংটা বাড়াচ্ছে। আমি তুমি যে বললাম যে এটা দুই দিক থেকে আসবে, যখন লাইটটা এদিক থেকে আসবে তখন সে একবার রিফ্লেক্ট হবে,
আবার যখন সে এখানেও আসবে তখন সে একটা পার্টটা তার বাড়বে, হ্যাঁ, বাড়ার পর সে এখানে আসার পরে সে আবার চান্স আছে সেই দিকেও চলে যেতে পারে অথবা এদিকে ঢুকতে পারে, তার মানে তার অপটিক্যাল পাথটা বাড়াচ্ছে। তো অপটিক্যাল পাথ বাড়ানো হলে আমার এটা মাল্টিপল রিফ্লেকশনের কারণে, যেটা হচ্ছে মাল্টিপল ইনসিডেন্সের কারণে এটা আসলে অ্যাবজর্পশন হওয়ার চান্সটা বাড়তেছে। মানে এটা কয়েকবার পাস হচ্ছে লাইট একই ম্যাটেরিয়ালের একই লেয়ারের, যেটা হচ্ছে ইনভার্সন। আর আরেকটা হচ্ছে এআরসি কোটিং দেওয়া যায়, রিফ্লেকশন কোটিং। এআরসি কোটিংটাও লাইটটাকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। তো দুইটা ওয়ে আছে, এবং অনেক সময় বিভিন্ন সেলের মাল্টিপল এআরসি কোটিং থাকে, নট অনলি সিঙ্গেল। ঠিক আছে, এটা হয়তো দেখছেন কিনা যায়, মানে দেখলে দেখবেন অনেক মাল্টিপল থাকে। আচ্ছা, অপটিমাইজেশন অফ কন্টাক্ট। অপটিমাইজেশন অফ কন্টাক্ট আমরা আগে বলছি যে ফ্রন্ট কন্টাক্টের দিকে আমরা যদি চিন্তা করি, ফ্রন্ট কন্টাক্টের সমস্যা হচ্ছে যে এটা গ্রিড শেডিং। গ্রিড শেডিংটা কি, যে আপনি যদি এখন তো ফ্রন্ট কন্টাক্টটা যদি আমরা টোটালি গ্রিড দিয়ে মানে টোটালি কন্টাক্ট দিয়ে কভার করে ফেলি, তাহলে তো আসলে কোনো লাইফই পাচ্ছে না। তার মানে তো আমি এই সোলটাকে কাজে লাগাতে পারবো না। তার মানে এখানে হচ্ছে যে আমার এক সাইডে হচ্ছে যে আমি 100% সে কন্টাক্ট দিয়ে দিব, তাহলে এক্ষেত্রে কোনো লাইট পড়বে না। আরেকটা হচ্ছে যে না, আমি 0% কন্টাক্ট দেবো, তার মানে কন্টাক্ট নেই। তো এই দুইটার এক্সট্রিম তো আমাদের পক্ষে পসিবল না, আমাদেরকে এদের মধ্যে ট্রেড অফ করতে হবে, আমার লাইফটাকে পাস করতে হবে, আবার এই কালেক্টর কেরিয়ার গুলোকে কালেক্ট করতে হবে। সো এখানে একটা ট্রেড অফ আছে, যে গ্রিড শেডিং টাকে ফ্যাক্টরটাকে ট্রেড অফ, আর গ্রিড শেডিং আর সিরিজ রেজিস্ট্যান্সের ভিতরে একটা ট্রেড। ইউজুয়ালি যেটা হয় যে আবার এই ইয়াটাকে কন্ট্রাক্টটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন এটা শেয়ারিংটা 10% বেশি না হয়। ঠিক আছে, ইউজুয়ালি 10% বেশি না। এখন কথা হচ্ছে যে আবার এই যে আমি যদি এই এরিয়াটা কমাই ফেলি, কন্ট্যাক্ট এরিয়াটা কমাই ফেলি, তাহলে তো আমার মানে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন গুলা তো দেখা যাবে যে এখন এরকম একটা কন্ট্যাক্ট যদি থাকে যে খুবই মানে ডেন্সলি স্পেস, আর একটা হচ্ছে এরকম যে না স্পার্সলি আছে, স্পার্সলি আছে, তো এটা হচ্ছে খুব একটা মানে এরকম তাহলে এই ক্ষেত্রে অবশ্যই শীত রেখে পারবে, কারণ ইলেকট্রন এই যে ইলেকট্রনটা এখানে আসবে সে এখানে এসে একটা কন্ট্যাক্ট পাবে, আর এখানে ইলেকট্রন আসার পরে সে দেখবে এদিকে যেতে পারবে অথবা এদিকে যেতে পারবে, তা আরো বেশি পাথ ট্রান্সপোর্ট হতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওই ক্ষেত্রে যেটা করতে পারি, এটা এসপেক্ট রেশিওটা বাড়ায়। এই কন্ট্যাক্টের এসপেক্ট রেশিও, তার মানে কি, এটাকে আমরা ডিপ গ্রুপ করে ফেলতে পারি। ডিপ গ্রুপ করলে যেটা হবে যে এখানে এই কন্ট্রাক্টের সারফেস এরিয়াটা কিন্তু বাড়বে, যদিও এটা এখন মানে একটা এরা একটা একটা থেকে দূরেই আছে, স্পার্সলি আছে, কিন্তু এদের কন্ট্যাক্ট এরিয়াটা বাড়তেছে, কারণ এটা আমি যদি ডিপ করে ফেলি এবং এটা চারদিকে যদি আমি ডিফারেন্সিয়াল ড্রপিং করি, ডিফারেন্সিয়াল ড্রপিং করলে যে সুবিধাটা হবে এখানে এই রেজিস্ট্যান্সটা কমে যাবে। তো এখন ইলেকট্রন গুলো এসে দেখবে যে তার আরো চারদিক থেকে সে এখানে কালেক্ট হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, মানে এখানে মোর এটা এটা ধরেন যে একটা মোর ভলিউমের দিক থেকে বাড়তেছে, সার্ভিস এরিয়ার দিক থেকে বাড়তেছে। ঠিক আছে, তো এই ধরনের একটা ওয়েতে আমরা কমাতে পারি এই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, এবং শেডিংটাকে কম্প্রোমাইজ না করে। ঠিক আছে, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা কমানো যায়। আচ্ছা, এটাকে বলা হয় বেরিড কন্ট্যাক্ট। বেরিড কন্ট্যাক্ট কেন, কারণ এটা হচ্ছে খুব ভিতরে মানে এটা অনেক ভিতরে ঢুকান এই কন্ট্যাক্ট ক্লিয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা এখন রিকম্বিনেশনটা কিভাবে কমাতে, এখানে দুই ধরনের কাজ করা হয়। যেমন আপনারা হয়তো এখন এই যে কদিন যে টেন্ডেন্স সোলার সেল করতেছেন বা দেখতেছেন, এখানে একটা জিনিস অবশ্যই দেখছেন আপনারা, এটা হচ্ছে উইন্ডো লেয়ার থাকে অনেক সময়, যেগুলোকে আমরা ইটিএল এসটিএল এরকম বলি। তো এইগুলো হচ্ছে ইটিএল এসটিএল, এগুলো আসলে হেটেরো জাংশন ক্রিয়েট করে একটা। তো এগুলো যেটা করে যে তাদের ইলেকট্রন অ্যাফিনিটির ডিফারেন্সটা এরকম হয় যে তারা আইদার এক ধরনের কেরিয়ারকে পাস করতে দিবে, আরেক ধরনের কেরিয়ার জন্য একটা ব্যারিয়ার দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হেটেরো জাংশন। আরেকটা হতে পারে যে ব্যাক সারফেস ফিল্ড লেয়ার। ব্যাক সারফেস ফিল্ড লেয়ারটা কি, যে এখানে আমার নর্মালি যে পি টাইপ বেসটা আছে, এই পি টাইপ বেসের সাথে আমি একটা হেভিলি ডোপ পি প্লাস রিজন দিই। তো পি প্লাস রিজন দিলে আমার এখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকবে, এবং এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের কারণে আসলে যেটা হবে যে এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট, যদিও ব্যারিয়ারটা অতটা হাই না, এবং এই ব্যারিয়ারটা হয়তো অতটা এফেক্টিভ হবে না, কিন্তু স্টিল এখানে আমার একটা ব্যাক সারফেস ফিল্ড আছে। যে ব্যাক সারফেস ফিল্ড হওয়ার কারণ সুবিধা রাখবে, সে এখানে কি করবে, এদিক দিয়ে যদি হোল আসে সে হোলটাকে পাস করতে দিবে, যদি ইলেকট্রন আসলে ইলেকট্রনটাকে ব্লক করে ফেরত পাঠাবে। কারণ ইলেকট্রন এদিক থেকে আসতে গেলে ইলেকট্রনকে একটা এনার্জি ক্রস করে আবার উপরে উঠবে, সেই ইলেকট্রন এখান থেকে ব্লক হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্যাক সারফেস ফিল্ড। এখানে যেটা করা হচ্ছে যে মোর হেভিলি ডোপ লেয়ার ইজ ফর্ম at the back surface of the p-type base by alloying with aluminium or যাই হোক, মানে এখানে একটা পি প্লাস রিজন ক্রিয়েট করা হচ্ছে, এবং পি প্লাস রিজনটা কি করতেছে, একটা পটেনশিয়াল ব্যারিয়ার জাংশন, পি প্লাস পি জাংশন। ঠিক আছে, ফর মাইনরিটি ইলেকট্রন।
আচ্ছা, ব্যাক সারফেস ফিল রিফ্লেক্স ইলেকট্রনস এন্ড রিডিউসেস এফেক্টিভ সারফেস রিকম্বিনেশন বলেছে। তার মানে সারফেস যদি এটা পৌঁছাতে না পারে তাহলে সে রিকম্বাইন হবে না। সো এটা আলটিমেটলি রিকম্বিনেশন টা কমাই দিবে। ঠিক আছে, এটা হতে পারে এরকম। ঠিক আছে, সো এটা ইউজুয়ালি লেস দেন 100 সেন্টিমিটার পার সেকেন্ড হয় যদি ব্যাক সারফেস ফিল থাকে। আচ্ছা, এখানে আরেকটা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে পয়েন্ট কন্টাক্ট করা যেত। পয়েন্ট কন্টাক্টটা ব্যাক সারফেসে আমরা যদি দেখি যে পয়েন্ট কন্টাক্টটা কি, যে আমরা যে যেমন এখানে যেটা করা হয়েছে দেখেন, আপনি কন্টাক্ট মেটালটাকে কোনোভাবেই মানে পি রিজন বা বেস লেয়ারের সাথে কানেকশন দেওয়া হবে। এখানে মেটালটাকে রাখা হয়েছে বাইরে, আর এখানে একটা ডিফারেন্সিয়ালি ডোপ পি প্লাস রিজন দেওয়া হয়েছে, হেভিলি ডোপ পি প্লাস। এর কারণটা হচ্ছে মেটাল যখনই সিলিকন বা মেটাল একসাথে যখন ইন্টারফেস হয় মোর ডিফেক্টিভ হয়, মোর ড্যাংলিং মন থাকতে পারে। সো এটা ওই সারফেসটা বা ইন্টারফেসটা এতটা ভালো না, এখানে অনেক বেশি ইন্টারফেসে ট্র্যাপ থাকতে পারে, ঠিক আছে, বা ড্যাংলিং মনটা, তো ডিফেক্ট থাকবে। তো এর চেয়ে আমার যেটা হতে পারে যে সিলিকন সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে বা মোর, এটা কি, সিলিকন সিলিকন ডাইঅক্সাইড ইন্টারফেসটা কিন্তু অনেক বেটার, মানে ইন টার্মস অফ স্পেসিফিকেশন বলেন বা এখানে ড্যাংলিং বন্ড কমে যাবে। সো এখানে যেটা হচ্ছে যে সারফেস ডিকম্বিনেশনটা কমে যাবে কোথায়, সিলিকন সিলিকন ডাইঅক্সাইড ইন্টারফেস। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করবো যে আমরা এখানে মেইনলি মোস্ট অফ দ্য রিজনকে আমরা কি করবো, কন্টাক্ট লেয়ার দিয়ে আমরা অক্সাইড লেয়ার দিয়ে আমরা ইয়ে করবো, পেসিভেট করবো। আর এই যে এই রিজন গুলো আছে যে অল্প অল্প কিছু রিজন থাকবে এগুলো পয়েন্ট কন্টাক্ট, এখানে আমরা আসলে কন্টাক্টটাকে ডিপোজিট করি। ঠিক আছে, এই রিজন গুলো দিয়ে ইলেকট্রন আসবে এখানে, তাহলে একটা সিচুয়েশন আছে, এটা হচ্ছে কারেন্ট ক্রাউডিং এর একটা প্রবাবিলিটি এখানেও আসতে পারে। কারণ হচ্ছে যেহেতু এখানে তো আমরা সিলেক্টিভলি এক কয়েকটা রিজনে আমরা দিচ্ছি কন্টাক্ট, তো এখানে পয়েন্ট কন্টাক্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা করা যায়, ফর্ম সার্ভিসকে আমরা স্পেসিফিকেশন করতে পারি অক্সাইড কোটিং দিয়ে, কারণ ফর্ম সার্ভিসও আমার মেটাল কন্টাক্ট। তো এখানে হাই সার্ভিস, যেমন ফ্রন্ট সার্ভিসে একটা ইস্যু হচ্ছে, যদি আমার ফ্রন্ট সার্ভিসে বেশি হাই রিকম্বিনেশন হয় তাহলে কিন্তু ডেড লেয়ার ক্রিয়েট হবে। ডেড লেয়ারটা যেটা আমি আগে বলছি, যে ডেড লেয়ার হচ্ছে এরকম একটা লেয়ার যেখানে ইলেকট্রন ভোল্টেজ জানা কালেকশন হচ্ছে সেই electron, তাহলে এটাকে কালেক্ট করতে পারতেছে। ঠিক আছে। আচ্ছা, অক্সিডাইজিং দ্য সার্ভিস কেসে থিন লেয়ার ওয়াইড ব্যান্ড ছিল সিলিকন ডাইঅক্সাইড, এটা তো বলছি। তোমার ইন্টারফেসটা যেটা হচ্ছে সিলিকন আর অক্সাইডের যে ইন্টারফেসটা, এটা মাস লেস ডিফেক্ট কম্পেয়ার টু সিলিকন মেটাল অথবা ফ্রি সিলিকন। এই জন্য দেখবেন যে আপনার প্র্যাকটিক্যাল সোলার সেলে সব জায়গায় দেখবেন যে ফ্রন্ট এবং রিয়ারে কি থাকে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন দিয়ে আসলে স্পেসিফিকেশনের দিয়েই সোলার সেল হয়। যেমন পার্ক স্পেসিফিক লিমিটার রেয়ার কন্ট্যাক্ট বা পিইআরএল, এরকম অনেক সোলার সেল আছে। হ্যাঁ, স্ট্রাকচার গুলো আর্কিটেকচার গুলো লস অফ কেরিয়াস ইন ইন্টার ফর সার্ভিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিরিজ রেজিস্ট্যান্স ড্রপ করা তো ওই যে কিছুক্ষণ আগে একটা বললাম যে ডিপ গ্রুপ করে দেওয়া যায়, ভেরিড কন্ট্যাক্ট দিলে আমার সিরিজ দিতে পারবে। আরেকটা হচ্ছে অ্যান্ডিজেন অপটিমাইজেশন অফ দ্য অ্যান্ডিজেন। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে দুটো ট্রেড অফ আছে, একটা বললাম যে অ্যান্ডিজেনের ডোপিং বাড়ালে রিকম্বিনেশন বাড়বে। তো ডোপিং বাড়ালে রিকম্বিনেশন বাড়লে তার সমস্যা, তো আবার ডেড লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আবার রিকম্বিনেশন আবার এন লেয়ারে ডোপিং কমালে আবার সিরিজ রেজিস্ট্যান্স বাড়বে। তো এখানে বিভিন্ন ট্রেড অফ আছে। ডিফারেন্সিয়াল ডোপিং করা হতে পারে, যে এটার চারদিকে পাঁচ লেয়ার ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে এটা করলে আমার যেটা হবে যে এটা চারপাশে যেটা আছে যে এখানে ভোল্টেজ ড্রপটা কমে যাবে, মানে একটা ভালো একটা হাই লো রেজিস্ট্যান্স পাথ ক্রিয়েট হবে। এটা গেল এই যে আরেকটা যেটা হচ্ছে যে ন্যারো বাট ডিপ ফিল্টারিং, ডিপ ফিল্টার করা যেতে পারে। ডিপ ফিল্টার করলে যেটা হবে যে এটা এসপেক্ট হিসেবে বাড়বে, সার্ভিস এরিয়া বাড়বে, সো ইলেকট্রন ইজিলি এখন চারদিক থেকে এখানে রিচ করতে হবে। ঠিক আছে? এটা গেল। এখন আমরা আরেক ধরনের সোলার সেল দেখি, যেটা হচ্ছে রেয়ার পয়েন্ট কন্টাক্ট সেল। আচ্ছা, রেয়ার পয়েন্ট কন্টাক্ট যেটা হচ্ছে যে এখানে আসলে ফ্রন্টে কোনো কন্ট্যাক্টই থাকে। ঠিক আছে, এটাকে অনেক সময় ইন্টার ডিজিটেটেড ব্যাক কন্ট্যাক্ট বলা হয়। এটার আরেকটা নাম আছে আইবিসি, ইন্টার ডিজিটেটেড ব্যাক কন্ট্যাক্ট। আচ্ছা, এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে আসলে এখানে এই কন্ট্যাক্ট গুলা ফ্রন্ট পি টাইপ কন্ট্যাক্ট আর এন টাইপ কন্ট্যাক্ট, এরা কিভাবে থাকে, এরা অল্টারনেটিভলি থাকে। ঠিক আছে, মানে এখানে ফ্রন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এখানে কেরিয়ার কালেকশন দুইটাই হবে কোন সাইডে, কেরিয়ার কালেকশন দুইটাই হবে হচ্ছে আবার ব্যাক সাইড, এন কন্টাক্ট পি কন্টাক্ট এন কন্টাক্ট। আচ্ছা, তার মানে এখানে ইলেকট্রন হল পেয়ার যাই জেনারেট হচ্ছে না কেন, এগুলো সব কোন দিকে আসবে, পিছনের দিকে আসবে।
তো এটা সুবিধাটা, এটা একদিক থেকে সুবিধাটা যদি বলি, একটা সুবিধাই হচ্ছে যে, প্রথম সুবিধা হচ্ছে যে এটা তো আসলে তাহলে ফ্রন্ট সাইডে কোনো গ্রেডিং নেই, গ্রিড শেডিং নেই। তো ফ্রন্ট সাইডে কোনো ধরনের অপটিক্যাল অ্যাবজর্পশনে কোনো বাধা নেই। ঠিক আছে, এটা কোনো ব্লকিং হচ্ছে না optical। এখন আবার এটার প্রবলেম গুলা কি? একটা প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে যে ইউজুয়ালি এই সেলটাকে বানানো হয় লাইটলি ডোপ অ্যান্টাইড সিলিকন। ঠিক আছে। আর এই যে এদিকে ডিফারেন্সিয়াল ডোপিং করা হয় এই কন্ট্যাক্ট গুলোর কাছে, আহ, আশেপাশে। এবং সেলটা ইউজুয়ালি থিন হয় এবং ইজ ইন্টেন্ড টু অপারেট এট হাই ইনজেকশন। ঠিক আছে, এটাকে হাই ইনজেকশন লেভেলে অপারেট করা হয়। সো লাইট টেপিং ইজ ইম্পর্টেন্ট। এবং এটার জন্য অবশ্যই এক্সট্রিমলি হাইলি পিওর মেটেরিয়াল লাগবে। কারণ দেখেন, আপনি এক্সট্রিমলি হাইলি পিওর না হলে এই পুরা লেনটায়, তার মানে এখানে দেখেন একবারে ফ্রন্টে যে লেয়ারটা আছে, এখানে কিন্তু কোথাও কোনো বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড নাই, চার্জ সেপারেশন নাই। মানে ফ্রন্টে যেই ইলেকট্রন হোল পেয়ারটা জেনারেট হচ্ছে, সেখান থেকে দুইটাকেই এখন কি করতে হবে, এই সাইডে চলে আসতে হবে। কালেক্ট করার জন্য স্পেশালি যদি চিন্তা করেন, ফ্রন্ট থেকে শুরু করে এই ডিস্টেন্সটা তাকে পাস করতে হবে। তো এটাকে ওভারঅল ফিল রাখতে হবে, কারণে কারণ যাতে কম্বাইন না হয়ে যায়। এবং খুবই হাইলি পিওর ম্যাটেরিয়াল হবে। আদারওয়াইজ এই ভলিউম বা বাল্কি কম্বিনেশনের কারণে কি হয়ে যাবে, এই আগে পৌঁছানোর আগেই এটা ইয়ে হয়ে যাবে। তার মানে ফন্টের হিট শেডিংটাকে আমি ট্রেড অফ করতে গিয়ে আমি অন্যান্য প্রবলেম গুলো বাড়ছে। ঠিক আছে। আর এখানে এই রিজনটার মধ্যে এই যে এন, এন মাইনাস এন প্লাস, পি প্লাস এন, এন মাইনাস এন প্লাস, এগুলোর মধ্যে একটা স্মল স্পেস ট্রানজিশন এখানে আসবে। তার মানে এইদিকে আশেপাশে যারা ক্রিয়েট হবে তারা একটা হেল্প পাবে, যে এটা আশেপাশে রিজনে যারা ইলেকট্রন জানা। ঠিক আছে। আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু এরা দুটাই এই সাইড আছে, তার মানে একটা শর্টিং হওয়ার চান্স থাকে। হ্যাঁ, বিটুইন দা কন্টাক্ট অপোজিট পোলার। আমরা যদি একই সার্ভিস দিই তাহলে ইলেকট্রিক্যাল শর্ট হয়ে যাবে। ঠিক আছে। এরকম একটা এরকম একটা সেল আছে। আরেকটা হতে পারে প্রেসিপিটেড ইমিটার রেয়ার লোকালি ডিফিউজ, পিআরএল সোলার সেল বলা হয়। এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি ল্যাবে বানানো। হ্যাঁ, এগুলো আর্কিটেকচার দেখাচ্ছে। যেমন হচ্ছে এখানে দেখেন, এই যে বলছিলাম ইনভার্টেড পিরামিড, টেক্সচারিং করা হচ্ছে ইনভার্টেড পিরামিড। তারপরে আবার এয়ার কটনও আছে, পেসিভেশন আছে, তারপরে ফিঙ্গার ইলেকট্রোড এগুলা। তারপর এখানে যেটা হচ্ছে এই যে এরকম এন, এন প্লাস, ডিফারেন্সিয়াল ডোপিং করা হয়েছে এন প্লাস, তারপরে এন, তারপর পি। আর এখানে রেয়ার লোকালি দিয়ে লো, এটা হচ্ছে কি বলছে, রেয়ার লোকালি ডিফিউজ। রেয়ার লোকালি ডিফিউজ মানে এই যে যেটা কিছুক্ষণ আগে বললাম, যে এখানে রেয়ার কন্ট্যাক্টটাকে আমরা পুরোপুরি না রেখে আমরা এখানে পয়েন্ট কন্ট্যাক্ট করছি। তো পয়েন্ট কন্ট্যাক্ট করার সুবিধা তো বললাম কিছুক্ষণ আগে, যে এখানে আমার সার্ফেস রিকম্বিনেশনটা কম। So এখানে রেয়ার পয়েন্ট কন্ট্যাক্ট রিডিউস দ্য এরিয়া অফ সেমিকন্ডাক্টর মেটাল ইন্টারফেস, so recombination is high. So most of the rare surface may be contacted with oxygen. Group form products as with the precipitated emitter solar cell, মানে এই যে এখানে গ্রুপ করা হচ্ছে, এই যে ফর্ম কন্ট্যাক্টটা হচ্ছে এরকম টেক্সচার সারফেসের উপরে আছে। আচ্ছা, ডিফারেন্সিয়াল হেভি ডোপিং অফ এন লেয়ার নিয়ার কন্ট্যাক্ট, এই যে ডিফারেন্সিয়াল হেভি ডোপিং করা হচ্ছে এন লেয়ারে টু রিডিউস দ্য শীট রেজিস্ট্যান্স। আচ্ছা, একটু কমানো। আর সারফেস টেক্সচারিং করা হচ্ছে ইউজিং ইনভার্টেড প্যারামিটার। এই ইনভার্টেড প্যারামিটার সার্ফেস টেক্সচারিং করা হচ্ছে যে অ্যাবজর্পশনটা বাড়ে। ঠিক আছে, মাল্টিপল রিফ্লেকশন। আচ্ছা, এরকম একটা স্ট্রাকচার গেল। আচ্ছা, এখানে একটা পেপার, একটা লিঙ্ক দেওয়া আছে আমি দিয়েছি যেটাতে, সেটা হচ্ছে এখানে আপনি দেখবেন যে এটাতে যেটা বলছে যে সিলিকনের উপরে একটা হেটারোজাংশন স্ট্রাকচার ক্রিয়েট করছে সিলিকন দিয়ে, লঞ্জি কোম্পানি, চাইনিজ কোম্পানি। ওরা 26.81% যদি ওরা ডিসক্লোজ করেনি, কারণ ওরা হচ্ছে ওদের আইপি ইস্যু আছে, এখানে ডিজাইনটা ডিসক্লোজ করবে। তাহলে এখান থেকে আপনারা দেখতে পারেন এই লিঙ্কটা থেকে যে কি ধরনের স্ট্রাকচার বা কি বলছে। সিলিকনেরই হাইস্ট এফিসিয়েন্সি সম্ভবত, মানে আমার জানা না, আরো থাকতে পারে, কিন্তু 26.8% সিলিকনে পাওয়া অনেক কম। ঠিক আছে, সেলের কিন্তু অনেক কম। আচ্ছা, এখন আমরা আসি অল্টারনেটিভ। সিলিকনের অল্টারনেটিভ কি হতে পারে? সিলিকনকে তো বললাম যে সিলিকন একটা কি প্রবলেম, কি সিলিকন একটা কি প্রবলেম হচ্ছে, এটার ব্যান্ড গ্যাপটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট হওয়াতে এটার আসলে যেটা হচ্ছে যে, এবং এটা অপটিমাল থেকে একটু কম, যেটা আমরা ডিটেল ব্যালেন্স নিউজ থেকে দেখছিলাম যে অপটিমালটা অ্যারাউন্ড 1.3 বা 1.4 এর কাছে। ওকে, তাহলে এটা যেহেতু অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা লো, কারণ এটা ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, সো আসলে রিলেটিভলি থিক লেয়ার আমার দরকার ছিল। তো আমার হচ্ছে এই লাইটটাকে অ্যাবজর্ব করতে গেলে আমার অনেক বেশি থিকনেস দরকার। এবং থিকনেস এর আরেকটা সমস্যা হচ্ছে যে থিকনেস যত বাড়াবো রিকম্বিনেশন হওয়ার চান্স বাড়ে। তার মানে আমার হাই পিউরিটি সিলিকন লাগে। ঠিক আছে, এটা কষ্ট বাড়বে এবং ওয়েট সেলের ওয়েট অফ দ্য সেল বাড়বে। আচ্ছা, আর যেটা হচ্ছে অ্যানাদার কনসিডারেশন ইজ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য এক্সচেঞ্জ। আচ্ছা,
টেম্পারেচার ডিপেন্ডেন্সটাও একটা ব্যাপার আছে, যে আমার টেম্পারেচারের সাথে সেলের পারফরমেন্সটা কেমন। আমি যখন একটা সোলার সেলকে অপারেট করবো বা একটা প্যানেলকে অপারেট করবো, এটা কিন্তু অ্যাম্বিয়েন্টের থেকে আরো বেশি টেম্পারেচার আছে। তো আমার টেম্পারেচার কোএফিসিয়েন্টটাকে স্মল হতে হবে, আমার চাই জন্য টেম্পারেচার হাই হওয়ার সাথে সাথে যেন পারফরমেন্স ড্রপ না হয়, ঠিক আছে। এবং এটার যেটা হচ্ছে যে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্সটা অনেক বেশি হওয়াতে এটাকে আসলে কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক ইউজ করা যাবে, বা কনসেন্ট্রেটেড লাইট বা স্পেস করা যাবে, সিপিভিতে আমরা ইউজ করবো না। আচ্ছা, তারপর হচ্ছে যে অন্যান্য যে মেটেরিয়াল গুলো হতে পারে, যেমন হচ্ছে আমরা C5 মেটেরিয়াল, গ্যালিয়াম আর্সেনাইড বা তাদের গেলে এল গ্যাস, ইন গ্যাস, এগুলো হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে কম্পোজিশন বা অ্যালয় কম্পোজিশন। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখাই, যেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ হচ্ছে রুম টেম্পারেচার 1.42, ভেরি ক্লোজ টু দা শর্ট লিমিটেড যে অপটিমাল ব্যান্ড গ্যাপ ছিল, এটা কাছাকাছি। এই রিজনে আমার এফিসিয়েন্সি আসবে না, থিওরিটিক্যালি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমি গ্যালিয়াম আর্সেনাইড পাবো 31%, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা শার্প এইজ আছে, অ্যাবজর্পশন এসছে শার্প, এল গ্যাস গ্যাস C5 এর অ্যাবজর্পশন গুলো শার্প বানায় দেয়, ব্যান্ড গ্যাপটা ডিরেক্ট, ঠিক আছে। যারা খুবই শার্পলি দেখা যাবে যে ব্যান্ড গ্যাপের নিচ থেকে কোনো অ্যাবজর্পশন হচ্ছে না, ঠিক ব্যান্ড গ্যাপ ফ্রিকোয়েন্সি থেকে একটা শার্প ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা যেহেতু খুবই স্ট্রং অ্যাবজর্পশন হয়, আহ, এবং এটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হতে, এবং এটা দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে ওভার ভিজিবল ওয়েভলেট, যেখানে সোলার সোলার স্পেকট্রামের মোস্টলি মোস্ট অফ দ্য পাওয়ার পার্টটা থাকে স্পেকট্রামটার ভিজিবল ওয়েভলেন্থ রেঞ্জে, এখানে আসলে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা গ্যালিয়াম আর্সেনাইডের হচ্ছে 10 টাইমস সিলিকন, ঠিক আছে। তাহলে কম্পারিজনটা আগে দেখছিলাম, সমস্যা আছে আপনার দেখে নিয়ে। এটা হচ্ছে 10 টাইমস এর মতো, মানে খুবই স্ট্রং কম্পেয়ার টু গ্যালিয়াম। তার মানে এটা দিয়ে আমি যদি ফুল লাইট অ্যাবজর্ব করতে চাই, আমাকে অনলি ফিউ মাইক্রন লাগে, যেখানে আমার সিলিকনে লাগতো ফিউ হান্ড্রেড মাইক্রন রাদার দেন হান্ড্রেডস অফ মাইক্রন, ঠিক আছে। তার মানে এটা দিয়ে আমরা আরো খুবই স্মল সাইজের ফিল্ম, মানে থিন ফিল্ম টাইপের ছিল। আচ্ছা, এবং এটা অবশ্যই যেহেতু এটা স্মল ম্যাটেরিয়াল, কম ম্যাটেরিয়াল লাগতেছে, সেটা ওয়েটটাও কম হবে। এবং এগুলো হচ্ছে নিশ অ্যাপ্লিকেশনে করা যায় সোলার সেল, যেমন সোলার সেলের নিশ অ্যাপ্লিকেশন কোথায় আছে, স্পেসে হতে পারে, স্যাটেলাইটের পাওয়ার দেওয়ার জন্য, বা রোভারে হতে পারে, বা আরো কিছু অ্যাপ্লিকেশন যেমন লাইট ওয়েট দরকার সেখানে, ঠিক আছে। আর রিকম্বিনেশন গুলো যদি আমরা দেখি, যে গ্যালিয়াম আর্সেনাইডের রিকম্বিনেশনের মধ্যে গ্যালিয়াম আর্সেনাইড যেহেতু ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেল, সো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, তো এটা অবশ্যই এটা রেডিয়েটিভ রিকম্বিনেশনটা মাচ স্ট্রঙ্গার হবে কম্পেয়ার টু সিলিকন, কারণ এখানে রেডিয়েটিভ রিকম্বিনেশনটা মোর স্পন্টানিয়াস, কারণ ডিরেক্ট ব্যান্ড। তো এটা দেখা যাচ্ছে যে কম্পেয়ার টু সিলিকন আসলে গ্যালিয়াম আর্সেনাইডের রেডিয়েটিভ লাইফ টাইমটা 10,000 টাইমস স্মল, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে যদি আমার ডোপিং লেভেল হয় 10 to the power 16% ইনজেক্টিভ অ্যাকসেপ্টেড ডোপিং লেভেল, তাহলে দেখা যাচ্ছে যে পিউর পি টাইপ গ্যালিয়াম আর্সেনাইডের ইয়ে হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, আর যেখানে আমার সিলিকনে হচ্ছে 10 মিলি সেকেন্ড, ঠিক আছে। এবং এটা বোঝা যাচ্ছে এটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপের কারণে। আচ্ছা, ও যে প্রসেসটা আবার সিলিকনের চেয়ে বেটার। কারণ ও যে প্রসেসটা বেটার কেন, কারণ হচ্ছে সিলিকনের চেয়ে এটা গ্যালিয়াম আর্সেনাইডের ইন্ট্রিনজিক এরিয়া কনসেন্ট্রেশন অনেক কম, ঠিক আছে। যেখানে হচ্ছে আমার সিলিকনের 10 to the power 10 অফ দ্য অর্ডার অফ 10 to the power 10, আর এখানে ইয়েটা হচ্ছে 10 to the power 6 অর্ডার, সেখানে অনেক কম। তো এখানে যেহেতু ইন্ট্রিনজিক এরিয়া কম, তো আসলে ওজের প্রসেসটা আবার কম, ঠিক আছে। আর সকলিড হোলটা আসলে অনেকটাই ডিপেন্ড করতেছে ম্যাটেরিয়ালের কোয়ালিটির উপর। ট্যাপস্টেড আছে, ট্যাপস্টেড যদি না থাকে তাহলে তো এটা ভালোই হবে। সকলিডের লাইফ টাইম ডিপেন্ড অন দ্য নেচার এন্ড কনসেন্ট্রেশন গ্রোথ ডিরেকশন উপর ডিপেন্ড করতেছে। আহ, ইলেকট্রন লাইফ টাইম ইন গুড কোয়ালিটি পি টাইপ গ্যালিয়াম আর্সেনাইড ভ্যারিজ ফ্রম অ্যারাউন্ড 1 মাইক্রোসেকেন্ড at low doping level to approximately এই যে 10 to the power 19 by NA ন্যানোসেল। তাহলে এটার রেঞ্জটা হচ্ছে যে আমরা যদি দেখি পি টাইপ গ্যালিয়াম আর্সেনাইডের লাইফ টাইমের রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 1 মাইক্রোসেকেন্ড থেকে ফিউ ন্যানোসেল বা ফিউ টেন্স অফ ন্যানোসেল, ঠিক আছে। আর হেভিলি ডোপ যদি এন টাইপ হয়, তাহলে সেক্ষেত্রে এটা 10 থেকে 100 ন্যানোসেকেন্ড হবে লো ডোপিং এর ক্ষেত্রে, এবং ফিউ ন্যানোসেকেন্ড হবে হাই ডোপিং। এবং টাও পিটা আরো শর্টার, 1 অর্ডার ম্যাগনিটিউড শর্টার দেন টাও। ঠিক আছে, এগুলো জাস্ট কিছু এক্সাম্পল দেখো। কেরিয়ার ট্রান্সফার, এখন কেরিয়ার ট্রান্সফার যদি বলি যে গ্যালিয়াম আর্সেনাইডের হোল মোবিলিটি হচ্ছে অ্যারাউন্ড 1000 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড, ডিফিউজ হোল মোবিলিটি মোবিলিটি। আচ্ছা, আর ইলেকট্রন মোবিলিটি হচ্ছে অ্যারাউন্ড 5000 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড। মানে ডোপিং লেভেল কত, যখন 10 to the power 18%।
এবং এটা হচ্ছে সরি, এটা ছিল যেটা বললাম যে 5000 ছিল যখন তোমার লোড ওপিং, আর এটা ড্রপ করবে 150, 1000 হবে তখন হবে যখন এটা হাই ডোপিং এ চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে মাইনরিটি হোল মোবিলিটি, হোল মোবিলিটির যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 300 থেকে 400 লোড, লেস দেন 100 হচ্ছে হাই ডোপিং। ঠিক আছে। আর এগুলো জাস্ট কিছু দেখালাম। রিফ্লেক্টিভিটি কমানো যায়। রিফ্লেক্টিভিটি কমানোর জন্য যেটা হচ্ছে যে গ্যালিয়াম আর্সেনাইড রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.3 এর মতো। সো এটা ন্যাচারাল রিফ্লেক্টিভিটি হচ্ছে 30 to 40%। তো এরকম একটা টিপিক্যাল গ্যালিয়াম আর্সেনাইড সোলার সেল স্ট্রাকচার যদি দেখি, এটা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ইউজ করা হতে পারে, সিলিকন নাইট্রেট ইউজ করা যেতে পারে। সিলিকন নাইট্রেট দিয়ে এয়ার কোটিং করবে। তারপরে পি টাইপ অ্যালগাস লেয়ার থাকবে। তারপরে কি কি গ্যাস গেলে, ও আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যেহেতু আমরা বলছিলাম যে এটা হচ্ছে পি টাইপটা দেখেন, আমরা এখানে কিন্তু এন টাইপ রাখিনি, পরে পি টাইপ রাখছি আর নিচে এন টাইপ রাখছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে বিকজ ডিফিউশন লেন্থ গ্রেটার দেন দ্য অ্যাবজর্পশন লেন্থ। আচ্ছা, নর্মালি যেহেতু আমরা বললাম যে এই যে এদের স্ট্রং অ্যাবজর্পশন, গ্যালিয়াম আর্সেনাইড সেলটার খুবই স্ট্রং অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক আছে, সেটা আসলে ভেরি থিন লেয়ার দিয়ে আমরা সোলার সোলার স্পেকট্রামটাকে অ্যাবজর্ব করে দিতে পারি। তার মানে ডিফিউশন লেন্থের চেয়ে অ্যাবজর্পশন লেন্থটা অনেক কম। ঠিক আছে। সো বিকজ ডিফিউশন লেন্থ আর গ্রেটার দ্যান অ্যাবজর্পশন লেন্থ ক্যান বি অ্যাচিভ ফর আইদার ডোপিং টাইপ। তার মানে দুই ধরনের ডোপিং এর জন্য, পি টাইপের জন্য এবং এন টাইপের জন্য আমরা মানে হোলের জন্য, হোল লেয়ারে হোল যেখানে মায়োরিটি এরিয়া, সেখানেও আমরা দেখতে পারি যে আমরা এমন একটা থিকনেস পেতে পারি যেখানে আসলে আমার সাফিসিয়েন্টলি অ্যাবজর্ব হবে উইদাউট রিকম্বিনেশন। কারণ ডিভিশন লেন্থ হচ্ছে অ্যাবজর্পশন লেন্থটা কম। তাহলে এটাকে আমরা চাইলে পিএনও করতে পারি অথবা এলপিও করতে পারি, তো ওরকম কোনো রেস্ট্রিকশন নাই ইলেকট্রন সিলিকন। সেটা মেটেরিয়াল উপর ডিপেন্ড করে, সেই জন্য এরা এখানে পি টাইপটা উপরে দিচ্ছে। ঠিক আছে, এটা এন টাইপও দিয়ে দিচ্ছে। ঠিক আছে। যেমন ইন আইদার কেস ইমিটার শুড বি অ্যাজ থিন অ্যাজ পসিবল উইদাউট রেজিস্ট্যান্স। ফর দ্য পিএন ডিজাইন, যেমন এখানে উল্টা করছে, পিএন ডিজাইন করছে। তো এখানে 0.5 মাইক্রন ইমিটার দেখতে উল্টা নিতে পারে, 18% ইমিটার খুবই টিপিক্যাল। ফর দ্য এনপি ডিজাইন, the emitter can be as thin as 0.2 micron because of the higher n type conductivity. ঠিক আছে। আচ্ছা, in practice design should be talking the, আচ্ছা, বেসটা অনেক শর্ট, 2 থেকে 4 মাইক্রন, যেখানে আমার বেসটা ছিল সিলিকনে 100 মাইক্রন বা 200 মাইক্রন। এখন আমরা যদি আসি গ্যালিয়াম আর্সেনাইড সোলার সেলে অপটিমাইজেশনটা করি, এগুলো কিন্তু প্রত্যেকটা সোলার সেলের জন্য ডিফারেন্ট, মানে ডিপেন্ড করতে তার অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক কম্বিনেশন। গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে আমরা এখানে দুটো ওয়েভলেন্থ দেখাচ্ছি। যে এখানে আসলে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে ইভেন লং ওয়েভলেন্থ, রিলেটিভলি লং ওয়েভলেন্থ, এটা এখানে ন্যানোমিটার আর 500 ন্যানোমিটার। 500 তো আমরা সিলিকনও দেখছিলাম যে ভেরি শার্প অ্যাবজর্পশন হচ্ছে, এখানেও তাই হচ্ছে। কিন্তু 800 এর ক্ষেত্রে এটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, এবং এটা খুব কাছাকাছি, মানে 800-এও এটা বেশ ভালো লাইফটা যদি এটা গ্র্যাজুয়াল শার্প। ঠিক আছে। এখন যেটা আমি বুঝি যে তাহলে এখানে আমরা একটা ইন জেনারেল বলতে পারি যে অ্যাবজর্পশন অফ লাইট ইজ গুড এটা অল ওয়েভলেন্থ, যদিও তাদের কোনটা কত দেখতে হবে এটা ডিপেন্ড করছে। তো ওভারঅল যদি বলি, কিউমুলেটিভলি যদি চিন্তা করি যে আমরা এট দ্য এন্ড অফ দ্য সেল যদি দেখি যে দুটোই আসলে অ্যাবজর্ব হচ্ছে, বিভিন্ন বিভিন্ন দেখলে সবগুলোতে অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে। এখন ফ্রন্ট সার্ফেস রিকম্বিনেশন ইজ ইম্পর্টেন্ট ফর লং ওয়েভলেন্থ। ফ্রন্ট সার্ফেস রিকম্বিনেশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ ফ্রন্ট সার্ফেসে দেখেন এখানে রিকম্বিনেশনটা কিন্তু ফ্রন্ট সার্ফেসে হয়। ঠিক আছে। এবং ফ্রন্ট সার্ফেসে খুবই অল্প অ্যামাউন্ট অফ কেরিয়ার জেনারেট, এরকম না যে অনেক বেশি কেরিয়ার জেনারেট, এটার মতো কিন্তু না। তো এখানে যতটুকু কেরিয়ার জেনারেট হচ্ছে এটা যদি এখানে ফ্রন্ট সার্ফেসে রিকম্বাইন হয়ে যায় তাহলে একটা ডেড লেয়ার ক্রিয়েট হবে। তো এটা ইম্পর্টেন্ট। রিকম্বিনেশনের জাংশন রিজন ইজ ডোমিনেন্ট, এবং এখানে দেখেন এই যে জাংশনের আশেপাশে ইউজুয়ালি এখানে জাংশনটা হবে, এই জাংশন এখানে একটা অ্যাব্রাপ্ট একটা জাম্প হয়ে গেছে রিকম্বিনেশন কিউমুলেটিভ, মানে এখানে একটা ভালো রিকম্বিনেশন। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে ওভারঅল কিন্তু এই রিজনটাতে বাল্কের মতো যদি চিন্তা করেন যে এন রিজন আর পি রিজন, এখানে এটা রিলেটিভলি ফ্ল্যাট, খুবই ফ্ল্যাট, মানে স্লোপটা অলমোস্ট জিরো। দ্যাট মিনস এখানে আসলে খুব একটা রিকম্বিনেশন হচ্ছে না, যেটা আমি আগেও একবার বলছিলাম, যেখানে কিউমুলেটিভ যখন হবে, কিউমুলেটিভটা যখন ফ্ল্যাট হবে, দ্যাট মিনস ওই রিজনের কোনো কন্ট্রিবিউশনটা কিউমুলেটিভে নাই। সো বাল্ক রিকম্বিনেশন হচ্ছে আনইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে, রিলেটিভ টু জাংশন এন্ড সারফেস। আচ্ছা, আর রিয়ার সারফেস রিকম্বিনেশনটাও নেগলিজিবল, রিয়ার সারফেসে হয় না, কারণ বিকজ অফ দ্য হাই অ্যাবজর্ব। কারণ রিয়ার সার্ভিস আসলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেটই হবে, তার আগেই দেখা যাবে যে সব অ্যাবজর্ব হয়ে গেছে। তো যেহেতু এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে না, তো এখানে আসলে কম্বিনেশনটা নেগেটিভ। আচ্ছা,
স্যার 800টা তো খারাপ বলতেছে, রাইট? এটা মানে 800টা খারাপ না, 800 খারাপ কোথায় বলছে? এই যে আপনি দেখেন এটা কিউমুলেটিভ রেট কত, ওয়ানের খুব কাছাকাছি, অ্যারাউন্ড এটাও তো ওয়ান, এটা দুটোই তো same। না মানে ফার্স্টের দিকে যেটা দেখাচ্ছে যে রিকম্বিনেশনটা কিন্তু কম হচ্ছে, এর থেকে অ্যাবজর্পশনটা বেশি হচ্ছে, রিকম্বিনেশন কম হচ্ছে। 800 এ যেটা এখানে দেখা যাচ্ছে রিকম্বিনেশন রেটটা বেশি। এটা এভাবে রিকম্বিনেশন বেশি না তো, 800 0.4 কিউমুলেটিভ, চিন্তা কিউমুলেটিভ, এটা 0.4 থেকে শুরু হচ্ছে, আর এটা 0.6 থেকে শুরু হচ্ছে। কিন্তু এখানে যে সুবিধাটা আছে এখানে, এখানে আসলে এটা জিরো থেকে না, দেখেন এটা অ্যাবজর্পশনটা কেমন, অ্যাবজর্পশন খুবই উইক, হ্যাঁ। অ্যাবজর্পশন হচ্ছে না, অ্যাবজর্পশন না হলে ইলেকট্রন হোল জেনারেট হবে। ও আর আচ্ছা আচ্ছা ইলেকট্রন আচ্ছা হোল জেনারেট না হলে যদি অল্প কিছু হয়, সেটা যদি আবার সার্ফেসে রিকম্বাইন হয়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা এখানে অনেক স্ট্রংলি অ্যাবজর্ব হচ্ছে, সেখানে অল্প কিছু যদি রিকম্বাইন হয়েও যায় তাও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তাহলে আমাদের এখানে অবজেক্টিভটা হওয়া উচিত, গ্যালিয়াম আর্সেনাইড সেল ডিজাইনের অবজেক্টিভ যদি বলি, তাহলে মিনিমাইজ করতে হবে ফ্রন্ট সার্ফেস কম্বিনেশন, কারণ গ্যালিয়াম আর্সেনাইডের যেহেতু একটা স্ট্রং অ্যাবজর্পশন হয়, তো ফ্রন্ট সার্ফেসে দেখা যাবে যে অনেক বেশি রিকম্বাইন, এটা ফ্রন্ট সার্ফেস কম্বিনেশনটা কমাতে হবে, জাংশন কম্বিনেশনটা কমাতে হবে, আর সিরিজ রেজিস্ট্যান্সটা কমাতে হবে। তার মানে এগুলার গ্যালিয়াম আর্সেনাইডের মোর ইম্পর্টেন্স দিতে হবে আমার ইমিটার সাইড, প্রথম মানে অ্যাবজর্পশনটা খুবই স্ট্রং, ঠিক আছে। আর কিছু যেটা করতে হবে যে সাবস্ট্রেট কস্টটা কম। আচ্ছা, কারণ ইউজুয়ালি যেটা হচ্ছে যে গ্যালিয়াম আর্সেনাইডের যে সাবস্ট্রেটটা এটা খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে। তো এই জন্য এটা খুব একটা ফ্রন্ট সার্ফেস ডিকম্বিনেশন কমানোর উপায়টা কি? মানে যে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে আমরা বললাম যে ফ্রন্ট সার্ফেস ডিকম্বিনেশন তিনটা অ্যাপ্রোচ আমি বলবো আপনাকে। প্রথম হচ্ছে ফ্রন্ট সার্ফেস ফিল। ফ্রন্ট সার্ফেস ফিলটা কেমন হবে? এই যে এখানে যদি হোল থাকে, আচ্ছা উল্টাটা হবে, হোল যদি থাকে, মানে এখানে যেটা হবে যে এখানে আমার ফ্রন্টে যেন হোলগুলো এদিকে চলে আসতে না, বা ইলেকট্রন যদি হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটার জন্য এরকম, মানে এখানে একটা এন প্লাস অথবা পি প্লাস লেয়ার দিতে হবে যেন একটা ফ্রন্ট সার্ফেস ফিল। তো এখানে যেটা হবে যে এরা আসলে ম্যাগনেটিক এরিয়া গুলাকে সার্ফেসের দিকে যেতে দিবে না, ঠিক আছে, এটা একটা ওয়ে হতে পারে ফ্রন্ট সার্ফেস ফিল। আচ্ছা, আরেকটা হতে পারে উইন্ডো লেয়ার। আচ্ছা, উইন্ডো লেয়ারের কাজটা কি? উইন্ডো লেয়ার বলতে যেটা বোঝানো হচ্ছে উইন্ডো কি করে লাইটটাকে পাস করতে চায়। তো এটা আসলে অপটিক্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে চিন্তা করলে উইন্ডো লেয়ারে কোনো একটা খুব একটা কন্ট্রিবিউশন থাকবে না। ইউজুয়ালি যেটা হয় যে ফ্রন্ট সার্ফেসে আমরা একটা উইন্ডো লেয়ার বা হাই ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। এটার কাজটা হচ্ছে যে এটা কি করবে, এটা মাইনরিটি এরিয়া গুলোকে রিফ্লেক্ট করবে ফ্রম দ্য সার্ফেস, এটা ইটিএল বা স্টিল এর কাজ যেটা এরকম। আর আহ, তাহলে এটার প্রিন্সিপালটা আসলে ব্যাক সার্ফেস ফিল্টার মতো, মানে যেটা হচ্ছে এক ধরনের কেরিয়ারের জন্য সে একটা ব্যারিয়ার দেওয়া হবে, অন্য ধরনের কেরিয়ার জন্য সে ইউলি ফ্লো করতে পারবে। যেমন এরকম উইন্ডো লেয়ার। উইন্ডো লেয়ারটা এখানে কি করবে? এখানে উইন্ডো লেয়ার যেটা করবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রন গুলাকে এইদিকে আসতে দিবে, উইন্ডো লেয়ার, হ্যাঁ বাম দিকে আসতে দিবে, ইলেকট্রন গুলা ডান দিকে চলে আসবে, আর হোল গুলাকে সে আবার বাম দিকে পাস করতে দিবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে উইন্ডো লেয়ারের কাজ, এগুলাকে এই যে ট্রান্সপোর্ট লেয়ার বলা হয়, ঠিক আছে। এটা গেল উইন্ডো লেয়ার। আর তার মানে এটার আলটিমেটলি যেটা হচ্ছে যে ফ্রন্ট সার্ফেস ভেলোসিটিটা কমে যাবে। ফ্রন্ট সার্ফেস ভেলোসিটি তো যে মেজার অফ সার্ফেস কম্বিনেশন, তো ভেলোসিটি কমে যাওয়া মানে হচ্ছে সার্ফেস কম্বিনেশন রেটটাও কমে যাচ্ছে। আচ্ছা, এটা স্যার ইটিএল এইচটিএল কে বোঝানো হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা এটা তো অনেক নামে দেখা যায়, ইটিএল ও বলা যায়, এসটিএল ও বলা যায়। ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারের হুম কাজটা কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে একটা এফেক্টিভলি এক ধরনের লেয়ারকে, কেরিয়ারকে ট্রান্সপোর্ট করতে দেয়। তো হুম এটাকে ইলেকট্রন সিলেক্টিভ লেয়ার, হোল সিলেক্টিভ লেয়ার, অনেক নামে ডাকা, ঠিক আছে। অনেক অনেক নামে এটাকে বলা হয়। আচ্ছা, আচ্ছা, আরেকটা যেটা হতে পারে যে আপনার হেটেরো জাংশন এন্ড গ্রেডেড ইমিটার। হেটেরো জাংশনটা কি? এটা তো গেল ইটিএল। আর হেটেরো জাংশন হচ্ছে যে পি আর এন এর মধ্যে একটা লেয়ারকে আমরা পুরোপুরি ডিফারেন্ট ম্যাটেরিয়াল করে ফেলি, ঠিক আছে। যেটা হচ্ছে যে আমাদের এখানে যেরকম শুধুমাত্র আমরা এখানে একটা উইন্ডো লেয়ার দিছিলাম কন্ট্যাক্টের জন্য, সেখানে আমরা পি টাইপ লেয়ার ফুলটাকে আমরা কি করতে পারি, হেটেরো জাংশন মানে করতে পারি। তার মানে এখানে আমার ম্যাটেরিয়ালের জাংশন আর অ্যাকচুয়ালি যে পিএন জাংশন যেটা আসলে সেম, ফিজিক্যালি পিএন জাংশন যেটা, আর ম্যাটেরিয়ালের যে জাংশন এটা আসলে এক। তাহলে এটা হচ্ছে পিএন হেটেরো জাংশন, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে এই টপ লেয়ারটা হচ্ছে আমার, এটা কিন্তু আর ইলেকট্রন নেয় না, তখন এটা হয়ে যাবে পি লেয়ার বা এন লেয়ার এরকম, ঠিক আছে। তাহলে এটা হতে পারে হেটেরো জাংশন, যদি ব্যান্ড ডায়াগ্রাম থেকে এটা একই রকম দেখে। হ্যাঁ, তো হেটারো জংশনের যে সুবিধাটা সেটা হচ্ছে যে এটা আসলে কি করবে, লো ব্যান্ড গ্যাপের বা হাই, এটা হচ্ছে স্মল ব্যান্ড গ্যাপের, সরি স্মল ওয়েভলেন্থের যে ফটোন গুলো সেগুলোকে অ্যাবজর্ব করবে, অনেকটা টেন্ডেম এর মতোই, যে এটা প্রথম দিকে হচ্ছে হাই লো লো ওয়েভলেন্থের ফটোন গুলো অ্যাবজর্ব করবে, তারপরে শর্ট লং ওয়েভলেন্থ গুলোকে পরের দিকে পাস করতে দিবে, এরকম, ঠিক
The advantage is that inter still have the short wavelength, but recombination is surface. রিকম্বিনেশনটা সারফেস হচ্ছে কারণ এখান থেকে শর্ট ওয়েভলেন্থ দিচ্ছে, কিন্তু এই দিক ইলেকট্রন গুলো তার বাম দিকে চলে আসতে পারে। ঠিক আছে, এই যে এটা গেল আরেকটা, এটা একটা এখানে গেল। আরেকটা হতে পারে যে গ্রেডেড লেয়ার। গ্রেডেড লেয়ারটা কি, যে আমরা তো বললাম যে 3,5 ম্যাটেরিয়াল আসলে কি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আছে না, তাহলে এটা এক্স কম্পোজিশনটা মানে অ্যালুমিনিয়াম কম্পোজিশন এবং গ্যালিয়াম কম্পোজিশনটাকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এটা যে সুবিধাটা হবে যে আমরা যদি এখানে গ্র্যাজুয়ালি এটাকে গ্রেড গ্রেড করি, যে এল গ্যাস থেকে ধরেন গ্যাস পর্যন্ত চলে আসে। এল গ্যাস এদিকে ধরেন প্রথমে হচ্ছে এল গ্যাসের একটা সার্টেন ফ্র্যাকশন থেকে শুরু করলাম, তারপর আমরা এদিক থেকে আস্তে আস্তে এক্সটা চেঞ্জ করতে করতে এক সময় এক্সটা জিরো করে দিই, তাহলে আমরা এখানে আসবে গ্যালিয়াম আছে। এই ধরনের গ্রেডেড লেয়ার হলে যেহেতু এখানে একটা কি হচ্ছে, গ্রেডিং হচ্ছে, কম্পোজিশনাল গ্রেডিং হচ্ছে, তো এখানে ব্যান্ড গ্যাপটা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, গ্রেডেড ব্যান্ড গ্যাপ। তো এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের যে সুবিধাটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইলেকট্রন ভোল্টেজ জেনারেট হলেই হচ্ছে না, এটার সাথে আবার এটাকে সুইপ করে ফেলতেছে। তার মানে সে, আমরা যেটা আগে যেটা শুধুমাত্র ডিপ্রেশন রিজনটাতে হতো বা স্পেসটার রিজনে হতো, সেটা এখন আসলে কোথায় হচ্ছে, এইখানে হচ্ছে, এই গ্রেডেড লেয়ারের ভিতরে হচ্ছে, এখানে সুইপ হচ্ছে। তার মানে ইলেকট্রন এদিকে চাইলেও আর যেতে হবে না, একটা আপিল পাবে। তো এইভাবে আমরা চাইলে সার্ফেস কম্বিনেশনটাকে কমাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে এখন যেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য যতটা সোজা এরকম গ্রেডেড ব্যান্ড গ্যাপ করা, সিলিকনের জন্য এরকম করা যায় না। কারণ সিলিকনের জন্য আসলে কোনো কনভেনিয়েন্ট ওয়াইডার ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, এটা ল্যাটিস ম্যাচ। তো এখানে একটা ফ্যাক্টর আছে, এটা হচ্ছে ল্যাটিস ম্যাচের ব্যাপার। এটাকে গ্র্যাজুয়ালি করতে হবে, কারণ তা না হলে স্ট্রেন চলে আসবে ম্যাটেরিয়াল, অনেক অনেক বেশি স্ট্রেন। স্ট্রেন আসলে ডিসলোকেশন ডিফেক্ট এগুলো দেখা যায়। তো এখানে ব্যান্ড গ্যাপ ম্যাচিং এর ব্যাপার আছে, এবং এখানে হেটারোজেনাসের ক্ষেত্রে একই ব্যান্ড গ্যাপ, সরি, ল্যাটিস ম্যাচিং এর ব্যাপার আছে। ট্যান্ডেম সেলও কিন্তু এটা একটা ইস্যু, যে ল্যাটিস ম্যাচ করতে হবে। ল্যাটিস ম্যাচ করার যে ব্যাপারটা, এটা ইউজুয়ালি যেটা করে যে যখন দুটা ম্যাটেরিয়ালের মধ্যে খুবই হাই ল্যাটিস মিসম্যাচ থাকে, তখন যেটা করে যে একটা মেটেরিয়াল থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কম্পোজিশনটা চেঞ্জ করে অন্য একটা মেটেরিয়ালের দিকে যাওয়া। ঠিক আছে, যাতে করে তাদের মধ্যে মানে অ্যাব্রাপ্ট ল্যাটিস মিসম্যাচ না হয়। আচ্ছা, আর সাবস্ট্রেট কোর্স একটা টেকনো ইকোনমিক ইস্যু, এটা হচ্ছে যে রিউজ করতে বলা হচ্ছে, এটা আমি খুব একটা ডিসকাস করলাম। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা তাহলে কিছু বেসিক জিনিস সোলার সেলের দেখলাম, যে কিভাবে কিভাবে কি কি বাড়ানো উচিত, কি কি কমানো উচিত, কিভাবে সেটা করা যায়। এবং এটা আলটিমেটলি ডিপেন্ড করতেছে ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, বা তার মানে কিছু আছে ইন জেনারেল যেগুলো সব সব সোলার সেলের জন্য করতে হবে। আর আরো কিছু আছে যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিক, যে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এক ধরনের ডিজাইন, সিলিকনের জন্য আরেক ধরনের ডিজাইন। সো এটা ম্যাটেরিয়ালের সাথে সাথে চেঞ্জ। এই, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করুন। স্যার একটা ছিল যে আপনি দেখাইলেন যে ক্যাথোড গুলা মানে উপরের সারফেসে যে আমার ইলেকট্রোড গুলা এগুলা ফিঙ্গারের মতো করে দেওয়া হয়, রাইট? এখন হ্যাঁ, আপনি যে পেপার দিচ্ছিলেন একটা, ওই যে নিউমেরাল ইনভেস্টিগেশন পেরোক্সাইড সিআইএস, ওখানে তারা করছে কি পেরোক্সাইডের উপরে ওই যে ইন্ডিয়াম টিন অক্সাইডটা ক্যাথোড হিসাবে ইউজ ও, করছে। তো এটা এটা করা যায়। হ্যাঁ ফুললি আইটিওটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ফুললি হ্যাঁ হ্যাঁ ট্রান্সপারেন্ট হতে পারে, এটা দিতে right. পারে। তো এটা যদি মানে আমার কোশ্চেন হচ্ছে তাহলে রিয়েল ওয়ার্ল্ডে এটাকে কেন প্রেফার করতেছে, এভাবে ফিঙ্গার গুলাই এখন কেন? এটা ডিপেন্ড করতেছে আইটিও সব মেটেরিয়ালের সাথে ইউজ করা যাবে কিনা, কারণ আইটিও একটা ইন্টারফেস ক্রিয়েট করতেছে, তাই না? হুম এখন হুম একটা ইন্টারফেস যখন ক্রিয়েট হয়, সেখানে লাইটের অ্যাবজর্পশন ও প্রপাগেশনের ব্যাপার আছে ইন্টারফেস। তো এটা কি সব মেটেরিয়ালের উপর সুইটেবল কিনা, আইটিওটা আচ্ছা কি সব আচ্ছা ইউজ করা যাবে না। আবার আইটিও তো একটা মেটালিক স্ট্রাকচার হবে, right. আচ্ছা, তো আচ্ছা। এটা মেটালিক হলে যদি আবার ওই যে সারফেস ডিফর্মেশন অনেক বাড়ে। সো এগুলো তো আসলে সিমুলেশনে তো অনেক কিছু হুম, ধরা হয় না। তো রিয়েল লাইফের সিচুয়েশন আর সিমুলেশন তো সবকিছু একটা কি আছে। আচ্ছা, আচ্ছা, সো বুঝতে এটা একটা ইস্যু হতে পারে। হুম, হুম। ও- ও- আচ্ছা, আমরা তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি।